সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা অলরেডি আবার অন্য একটা নতুন ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগের ক্লাসে তোমাদেরকে আমরা নৌকার গুণ টানার কনসেপ্টটা বলেছিলাম, তবে অনেকে আমাকে একটু মেসেজ দিয়েছে রাজশাহী বোর্ড 2025 সালে যে ম্যাথটা আমরা লাস্টে করিয়ে দিয়েছিলাম বা করিয়ে দিনে আসলে একটু তোমাদেরকে আইডিয়া দিয়েছিলাম, সেই ম্যাথটা তোমরা অনেকে একটু কনফিউজড হয়ে গেছো। তো আমরা ওই ম্যাথটা একটু তোমাদেরকে এখানে আরেকবার একটু বলে দিব। হ্যাঁ, তবে আমাদের আজকের ক্লাসের মেইন টপিক্সটা কি? আজকের ক্লাসের টপিক্সটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে নদী নৌকার স্পেশাল কনসেপ্ট। এর আগে তোমরা নদী নৌকার ম্যাথ করেছো, ওই নদী নৌকার ম্যাথে শেষ না, এর বাইরেও নদী নৌকার ম্যাথ থাকতে পারে। তবে সেই ম্যাথগুলা করার জন্য তোমাকে নতুন একটা জিনিস জানতে হইতো, যার নাম হচ্ছে উপাংশ সূত্র। সেই উপাংশ সূত্র তোমরা আগে জানতা না, বাট এখন জানো। ওই কারণে আমরা আজকেই সেই কনসেপ্টটা ক্লিয়ার করব। আজকে এক ক্লাসে নদী নৌকার আগের এবং আজকের যত ধরনের ম্যাথ আছে সব এক ক্লাসে আলোচনা হয়ে যাবে। এরপর আর জীবনে ইনশাল্লাহ নদী নৌকা নিয়ে প্রবলেম হবে না। তো আসো, প্রথমে তোমরা যে ম্যাথটা নিয়ে একটু করে কথা বলেছিলা, ওই ম্যাথটা নিয়ে আমরা যদি একটু করে বলি, ওইখানে আসলে মেইনলি প্রশ্ন ছিল হচ্ছে এরকম: একটা নদীর মধ্যে নৌকা ছিল, দুজনে দুই দিক থেকে টানতেছিল। এদিক থেকে যে টানতেছিল তার মনে করে অ্যাপ বলে, এদিক থেকে অ্যাপ বলে টানতেছিল। নৌকাটা মাঝখান বরাবর যাচ্ছিল, এদিক থেকে কোণের মান থিটার মান হচ্ছে 30 ডিগ্রি ছিল, এদিক থেকে কোণের মান থিটার মান হচ্ছে 30 ডিগ্রি ছিল। এরপর তোমাদেরকে এরকম বলেছিল নৌকাটা তারা টানার কারণে 5 মিনিটে 5 মিনিটে 5 মিনিট মান হচ্ছে 5 × 60 মান হচ্ছে 300 সেকেন্ড। 5 মিনিটে সে 3.6 কিলোমিটার দূরত্ব গেছে, মান হচ্ছে 3600 মিটার। এতটুকু দূরত্ব অতিক্রম করেছে। এর মানে সময়ের মান দেওয়া আছে, অতিক্রম দূরত্ব এসের মান দেওয়া আছে। এবার তোমাকে সৃজনশীলের 3 নম্বরে সিম্পল একটা প্রশ্ন করেছিল। সেটা হচ্ছে তোমাকে প্রশ্ন করেছিল এই অ্যাপ বলের মানটা কত সেটা বের করার জন্য। সো অ্যাপ বলের মানটা বের করার জন্য আমরা খুব সিম্পলি একটা সিস্টেম তোমাদেরকে দেখিয়েছিলাম। সেটা হচ্ছে প্রথমত এখানে যেহেতু তোমাকে অতিক্রান্ত দূরত্ব এবং সময় দেওয়া আছে, তাহলে এখান থেকে তুমি সরাসরি অ্যাপ বলের মানটা বের করতে পারবা না। তাহলে তুমি কি বের করতে হবে বলো তো? ভেরি সিম্পল, তুমি এখান থেকে যেটা বের করতে পারবে সেটা হচ্ছে কি? ত্বরণ। যেহেতু দূরত্ব সময় দেওয়া আছে, এখান থেকে তুমি চাইলে নৌকার ত্বরণটা বের করতে পারবা। এখন নৌকার যদি তুমি ত্বরণ বের করতে পারো, সেই ত্বরণকে কাজে লাগিয়ে আমরা বল বের করতে পারবো। এখন এখানে বলের মান কোনটা? এটা যদি এফ হয়, এই দিকে বলের মান হচ্ছে এফ কস থিটা। আবার এই বলের কারণে এই দিকে বলের উপাংশ হচ্ছে এফ কস থিটা। দুইটা মিলে হয় 2f cos থিটা। তাহলে আমরা বলতেই পারি 2f cos থিটা ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ এর মান হচ্ছে 2f cos থিটা ডিভাইড বাই এম। এখন আমার মেইন টার্গেট হচ্ছে এফ এর মানটা বের করা। এর মান আমি জানি না, ওই কারণে এ এর মানটা আমরা এফ এ কনভার্ট করে নিলাম। তাহলে এবার তুমি ফর্মুলা লেখো। এস এর মান যেহেতু জানো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার, যেখানে আদি বেগের মান 0 হওয়ার কারণে এটা 0 হয়ে যাবে। আর এদিকে হাফ এ যেহেতু আমার লাগবে না, আমার মেইনলি লাগবে হচ্ছে কার মান? এফ এর মান। ওই জন্য আমি এ এর মানটা এফ আকারে এখানে বসিয়ে দিলাম, একসাথে ডাইরেক্ট আনসার চলে আসবে। অনেকে যে কাজটা করতে পারে, অনেকে এখান থেকে এফটা না এনে এখান থেকে সে শুধুমাত্র ম্যাথ করে এ এর মানটা বের করে। যদি তোমার কাছে যেটা ভালো লাগে, অনেকে এখান থেকে সরাসরি এ এর মানটা বের করে, সেটা একটু বলে দিই। এ এর মানটা কীভাবে বের করে? এস ইকস টু 0 প্লাস হাফ এটি স্কোয়ার। এর মানে এস ইকস টু হাফ এটি স্কোয়ার। এখান থেকে বলা যায় 2s ডিভাইডেড বাই টি স্কোয়ার সমান এ। এস এর মান তুমি জানো, টি এর মান তুমি জানো, মান বসালে এ পেয়ে যাবা। এরপর তারা যে কাজটা করে, তারা চিন্তা করে আমরা তো জানি 2f cos থিটা ইকুয়াল টু এম এ। তাহলে এখান থেকে বলতে পারি এফ ইকুয়াল টু হচ্ছে এম এ ডিভাইড বাই 2 cos থিটা। এবার থিটা এর মান আমরা জানি, এম এর মান প্রশ্নের মধ্যে দেওয়া ছিল মেবি 500 কেজি। তাহলে এম এর মান দেওয়া ছিল 500 কেজি, এ এর মান তুমি এইমাত্র এখান থেকে ক্যালকুলেশন করছো, বসালে পেয়ে যাবা। এটা হচ্ছে যারা ভেঙে ভেঙে করতে চাও, খুবই সহজ একটা নিয়ম। আবার কেউ যদি বলে যে না ভাই আমি ইকুয়েশন থেকে ডাইরেক্ট বের করে ফেলবো, তাহলে তুমি এভাবেও করতে পারো। এর জায়গায় 2f cos থিটা ডিভাইড বাই এমটাকে তুমি বসাইলা, বসানোর পর 2 চলে গেল। এখান থেকে এবার আমার মেইন টার্গেট হচ্ছে বজ্র গুণন করলে এস আর এম গুণ করলে এস এম, এদিকে এফ cos থিটা ইন্টু টি স্কোয়ার। আমার টার্গেট এফ এর মান বের করা, এটাকে নিচে নামাইলাম। তাহলে এস এম এর নিচে cos থিটা টি স্কোয়ার আসলো, এস এর মান, এম এর মান, থিটা এর মান, টি এর মান বসাই দিলাম, আমরা এখান থেকে এফ এর মান পেয়ে যাব। তো তুমি যদি একসাথে করতে চাও সেটাও তোমার ইচ্ছা, আর যদি তুমি ভেঙে ভেঙে করতে চাও সেটাও তোমার ইচ্ছা। তবে ভেঙে ভেঙে করলে ম্যাথটা অনেকের কাছে একটু বেশি ইজি মনে হতে পারে, এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। সমস্যা এটা নিয়ে ছিল না, সমস্যা ছিল হচ্ছে 4 নাম্বারটা নিয়ে। 4 নাম্বার নিয়ে প্রবলেম কী ছিল? 4 নাম্বার নিয়ে প্রবলেম আমাদেরকে এরকম বলেছিল যে একই পরিমাণ যদি আমি বল প্রয়োগ করি, তাহলে 5 মিনিটের থেকে কম সময়ে
3.6 কিলোমিটার যে দূরত্ব অতিক্রম করেছিল 5 মিনিটে, সেটা এর থেকেও কম সময়ে অতিক্রম করা সম্ভব। অ্যান্ড ভেরি কমন সেন্স, আমি যদি আরও আগে যদি যেতে চাই তাহলে আমাকে আর একটু জোরে যেতে হবে না? আর একটু জোরে যেতে হলে নৌকার ব্যাগটা বাড়াইতে হবে। আর নৌকার ব্যাগটা বাড়াইতে হলে কী করতে হবে? নৌকার ত্বরণ বাড়াইতে হবে। আর নৌকার যদি আমি ত্বরণ বাড়াতে চাই, এই ত্বরণটা কীভাবে বাড়াইতে পারবো সেটা বুঝলে কাজ শেষ। এখন ত্বরণ বাড়ানোর জন্য উপায় একটা, আমরা জানি এখানে 2f cos থিটা ইকুয়ালস টু হচ্ছে এম এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ইকুয়ালস টু 2f cos থিটা ডিভাইড বাই এম। আচ্ছা তুমি চিন্তা করো তো কতভাবে ত্বরণ বাড়ানো যায়? এর সাথে এম এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। তুমি যদি এম এর মানটা কমাই দাও, এর মান বাড়াই যাবে। কিন্তু আমাকে বলে নাই যে নৌকার ভরটাকে কী করতে হবে, পরিবর্তন করা যাবে, এরকম বলে নাই। তাহলে নৌকার ভরটাকে আমি পরিবর্তন করবো না, কারণ নৌকা তো 500 কেজি, তুমি কেমনে পরিবর্তন করবা? তুমি তো নৌকার অর্ধেক কেটে ফেলে দিতে পারবে না। 2 নাম্বার হচ্ছে, তাহলে এটার কাজ শেষ। এফ এফ তো আমি চেঞ্জ করতে পারবোই না, কারণ আমাকে সমান টানে বলেছে। তাহলে আমরা বলের মানও সেম পাইলাম, এর মানে এটাও হবে না। তাহলে চেঞ্জ করতে হবে কার মান? থিটা এর মান। হ্যাঁ, থিটা এর মান আমি চেঞ্জ করতে পারি। আমার যে দড়িটা, এই দড়িটাকে আমি আর একটু লম্বা করলে থিটা এর মান কমে যাবে। আমরা জানি থিটা এর মান কমে গেলে কস থিটা এর মানটা বেড়ে যায়। কস থিটা এর মান বেড়ে গেলে সামনের দিকে আরও বেশি পরিমাণ বল প্রযুক্ত হবে। আর যত বেশি বল তত বেশি ত্বরণ, যার কারণে তত দ্রুত যাবে। এখন এটাকে আমরা গাণিতিকভাবে কীভাবে ব্যাখ্যা করব? গাণিতিকভাবে ব্যাখ্যা করার বেসিক নিয়ম, প্রথমে তুমি চিন্তা করো এখানে ত্বরণের মানটা কত ছিল। সো আমি জানি ত্বরণের মান এ সমান 2f cos থিটা ডিভাইড বাই এম। এফ এর মান একটু আগে আগের মেতে পেয়েছি, ওটাকে চেঞ্জ করা যাবে না। থিটা এর মানও আমরা পেয়েছি 30, এম এর মান 500, এখান থেকে আমি ত্বরণ এটা পাইলাম। এখন এই ত্বরণে যদি সে চলে, এই ত্বরণে যদি সে চলে, তাহলে তো ভাইয়া সে 5 মিনিটে 3.6 কিলোমিটার যাবে। কিন্তু আমি চাই যে না, সে আরও আগে চলে যাক, সময় কমাক। এর মানে ত্বরণের মানটা এটার থেকে বাড়াইতে হবে। তাহলে ত্বরণের মানটা আমরা আগের থেকে বাড়াবো। তো ত্বরণের মানটা বাড়াইতে গেলে ত্বরণের ফর্মুলা কি? ত্বরণের ফর্মুলা হচ্ছে 2f cos থিটা ডিভাইড বাই এম। কিন্তু সব কিছু আগের মতো থাকলে তো ত্বরণ এটাই আসবে। তাহলে আমাকে কি পরিবর্তন করতে হবে? থিটা। ওই জন্য আমি থিটার জায়গায় লিখলাম থিটা প্রাইম। বাকি সব আগের মতো, শুধুমাত্র থিটাটাকে আমি চেঞ্জ করব। এবার তোমরা আশা করি জানো অসমতার ক্ষেত্রে ধনাত্মক রাশি, আবারও বলছি ধনাত্মক রাশি ইচ্ছামতো গুণভাগ করলে কোনো অসুবিধা নাই। তো আমি এই দিকের এম, এটাকে তাড়ানোর জন্য উভয় পক্ষে এম দ্বারা গুণ করলে এখানে এমটা চলে যাবে, এখানে এম কাটাকাটি। এই 2f এর জন্য আমি 2f দ্বারা ভাগ করলে 2f চলে যাবে, এখানে 2f দ্বারা ভাগ করলে 2f। এরা সবাই ধনাত্মক, ওই কারণে অসুবিধা হয় নাই। আমরা জানি অসমতার চিহ্ন পরিবর্তন হয়। কখন পরিবর্তন হয়? যদি তোমার ঋণাত্মক সংখ্যা দ্বারা তুমি গুণভাগ করো, অথবা তুমি যদি উল্টেই দাও, এগুলো বেসিক জিনিস। তো আমাদের এখানে ধনাত্মক সংখ্যা দ্বারা আমরা পরিবর্তন করেছি, এটাও ধনাত্মক এটাও ধনাত্মক, অথবা অসমতার চিহ্ন উল্টাবে না। আর যদি আরেকটা ক্ষেত্রে অসমতার চিহ্ন উল্টে যায়, যদি লজিক্যাল ফ্যালাসি আসে, মানে তুমি লজিক্যালি বুঝছো যে এটা উল্টে যাওয়ার কারণে আমার শর্তটাও উল্টে গেছে, এটা কি বলছে আমাকে? ও বলছে ও ওর থেকে বড়। যদি কখনো আমি দেখি এমন কিছু করছি যার কারণে ও বড় হয়ে গেছে, তখন অসমতার চিহ্ন উল্টাইতে হবে। এখন একটু খেয়াল করে দেখো, এই কসটাকে আমি যখন অপোজিটে পাঠাবো কস ইনভার্স, তখন অসমতার চিহ্নকে আমি উল্টাই দিলাম। প্রশ্ন হচ্ছে স্যার কেন উল্টাইলেন? কারণ তুমি একটু খেয়াল করো তো, কস থিটা এর মান আর থিটা এর মান, এদের মধ্যে সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিকের মতো? দেখো থিটা এর মান যত বাড়ে, থিটা এর মান যত বাড়ে, যেমন আমরা যদি বলি, এর আগেও বলেছি cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। এর মানে কি থিটা এর মান যত তুমি বাড়াবা, কস থিটার মানটা তত কমবে। এর মানে থিটা এবং কস থিটা দুইটার মান সেম কথা না। তাহলে আমি যদি বলি কস থিটা এর মান এটার থেকে বড়, কস থিটা এর মান এটার থেকে বড়, তাহলে যখন আমি এর জন্য থিটা এর মানটা ছোটো হইতে হবে না? মানে ব্যাপারটা হচ্ছে এমন, কস থিটা আর থিটা এর মধ্যে সম্পর্ক কেমন? উল্টা। মানে কস থিটা এর মানটা বড় হতে হলে থিটা এর মানটা ছোটো হতে হবে। ওই কারণে আমি যখন এটাকে অপোজিটে কস ইনভার্স নিয়ে গেলাম, তখন আমি গ্রেটার দেনটাকে লেস দেন বানাই দিলাম। কিন্তু এটা যদি সাইন হতো তাহলে সমস্যা হতো না, সাইন হলে কোনো অসুবিধা হতো না, কজ হওয়ার কারণে অসুবিধাটা হচ্ছে। তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল করবা। তাহলে আমাদের এখানে লেস দেন এত, আমি এখানে এম এর মান 500 কেজি বসাইলাম, এফ এর মান আগেরটাই বসাইলাম, ক্যালকুলেশন করলে পেলাম লেস দেন 30 ডিগ্রি। এর মানে যদি আমরা থিটা এর মানটা 30 ডিগ্রি থেকে কমাই দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের তাদের কথাটা সত্য। এর মানে সমান বলে এর থেকে কম সময়ে যাওয়া সম্ভব। তাহলে এটা করা যায় কীভাবে? থিটার মান কমিয়ে দিয়ে। থিটার মান কমাবো কেমনে? গুণ লম্বা করে। এর মানে ফাইনাল সমাধান কি? থিটার মান কমিয়ে অর্থাৎ গুণ লম্বা করে আমরা এই কাজটা করতে পারি। এটা হচ্ছে ফাইনাল সমাধান। তাহলে এটা হচ্ছে বেসিক্যাল লজিক্যাল জিনিস, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো ভাইয়া, আমরা চলে যাব
নদী নৌকার স্পেশাল কনসেপ্ট। এই নদী নৌকার স্পেশাল কনসেপ্টটা আমরা একবার আস্তে আস্তে বুঝাবো এবং এটা আজকেই শেষ, আজকেই শুরু, আজকেই শেষ। নদী নৌকার অনেক কিছু তোমরা অলরেডি জানো, যা জানো তাও আমরা আজকে আবার রিপিট করবো হালকা করে, আর যা জানো না তা আমরা নতুন করে জানিয়ে দিব। সো আজকের ক্লাসের জন্য প্রথমত যদি বলি, দেখো নৌকার গুণ টানলে তখন আমরা নৌকার উপর গুণ টানা মানে হচ্ছে একটা বল প্রয়োগ করা। আর তুমি যখন ভাইয়া বল প্রয়োগ করছো তখন কিন্তু তার একটা ত্বরণ আছে, যার কারণে নৌকা কখনো সমবেগে চলে না, সমত্বরণে চলে। এর মানে গুণ টানার মেয়েতে সবসময় কিন্তু ত্বরণের ফর্মুলা। কিন্তু ভাইয়া যখন আমি গুণ টানি না, এমনিতে নদীতে নৌকা চলে, তখন কিন্তু আমাকে বলার সময় এরকম বলে এত বেগে নৌকা চলছে, এত বেগে স্রোত যাচ্ছে, এগুলো সবগুলো কিন্তু সমবেগ। তাহলে সমবেগের ক্ষেত্রে ফর্মুলা কি? S=BT। তাহলে শুধুমাত্র নৌকার গুণ টানার ম্যাথ ছাড়া বাকি সব ম্যাথে, আবারও বলছি, নৌকার গুণ টানার ম্যাথ ছাড়া বাকি সব ম্যাথে তুমি ধরে নিবা নৌকা সমবেগে চলে আমাদের সিলেবাস অনুসারে, এর বাইরে যাওয়ার কোনো দরকার নাই। তাহলে সমবেগে চলে ফর্মুলা কি? S=VT। এখন আমরা আজকে নদী নৌকার পুরা কনসেপ্টটা খুব ভালো করে অ্যানালাইসিস করব। আগে তোমাকে সূত্র পড়াবো ভাইয়া, সূত্রগুলো তুমি আমার সাথে বুঝবা, নোট করবা, ক্লিয়ার করবা। আমি তোমাকে আজকের ক্লাসে একটু এক কথা বারবার বলে বলে বিরক্ত বানিয়ে ফেলবো, কারণ এগুলো মুখস্থ করে ফেলতে হবে এবং খুবই ইম্পর্টেন্ট টপিকস। এবং প্রথমে বুঝাবো, এরপর আমরা সেই জিনিসগুলো ব্যবহার করে আবার বিভিন্ন ম্যাথ প্র্যাকটিস করে দেখব। হ্যাঁ, তাহলে প্রথমত আসো, নদী নৌকার ম্যাথগুলোকে আমি 3 ভাগে তোমাকে পড়াবো। কয় ভাগে ভাইয়া? 3 ভাগে। 3 ভাগ কী কী? নাম্বার 1 হচ্ছে জেনারেল কনসেপ্ট, মানে নর্মালি তুমি যে কোনো ম্যাথে এটা অ্যাপ্লাই করতে পারবা। এবং আমি এখানে এমনভাবে গুছাই দিব তুমি নৌকার আগের ম্যাথগুলোর দিকে তাকানোও লাগবে না, মানে সব ফর্মুলা এখানে একসাথে চলে আসবে। 2 নাম্বার কথা হচ্ছে দুইটি স্পেশাল কেস, একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, আর 3 নাম্বার যেটা পড়াবো সেটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব একটা, আর একটা সর্বনিম্ন সময়। তো আমি প্রথমে তোমাকে দেখাবো হচ্ছে জেনারেল কনসেপ্ট, এরপরে দেখাবো সর্বনিম্ন সময়ে নদী কীভাবে অতিক্রম করতে হয়, অনেক সময় বলে দে। আরেকটা দেখাবো হচ্ছে সর্বনিম্ন দূরত্বে কীভাবে নদী অতিক্রম করতে হয়। সব কথা আমরা আজকে একসাথে আলোচনা করব। সো আসো ভাইয়া আমরা শুরু করি। প্রথমে আমি তোমাকে নদী নৌকার, আজকে হচ্ছে নদী নৌকা স্পেশাল, এটা হচ্ছে নদী নৌকা স্পেশাল। এই স্পেশাল কনসেপ্টটা খুব ভালো করে দেখতে হবে এবং অনলাইনে যারা ক্লাস করছো আমি জিজ্ঞেস করলে রিপ্লাই দিতে হবে, তোমার কথা আমার কানে এসে বাজবে, আমি জানি। এবার আসো নদী নৌকা স্পেশাল। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে জেনারেল কনসেপ্ট। আমরা প্রথমে শুধু জেনারেল কনসেপ্ট আলোচনা করব। আসো খুব ভালো করে কথাগুলো খেয়াল করতে হবে। প্রথমে আসো, এটা হচ্ছে একটা নদী, আর এই নদীতে এই বিন্দুতে কোনো একটা নৌকা আছে। প্রথমে আমরা বলবো এখানে স্রোত আছে এবং নৌকা তো যাবে, নৌকার একটা বেগ থাকবে। আমি তোমাকে এর আগেও বলেছিলাম, আজকে আবারও বলছি, নদী নৌকার ম্যাথগুলোর জন্য তো তুমি নিশ্চয়ই আমার পক্ষ থেকে দেওয়া সূত্রগুলো মুখস্থ করে পরীক্ষা অ্যাপ্লাই করবা। এখন এটা কমন একটা ব্যাপার আছে, অনেক বইতে স্রোতের ব্যাগকে ইউ বলে, অনেক বইতে নৌকার ব্যাগকে ইউ বলে, যার কারণে যে বইতে যেটাকে ইউ বলে ম্যাথ করেছে, মানে এক্সপ্লেইন করেছে, সেই সূত্র ব্যবহার করে ম্যাথ করতে হয়, উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তুমি আমার পক্ষ থেকে তোমার পরামর্শ কোন বইতে কী করছে দেখার দরকার নাই, তুমি স্রোতের ব্যাগকে ইউ ধরবা, নৌকার ব্যাগকে বি ধরবা, দুনিয়ার যত ম্যাথ করবা সবগুলোতে এটা ধরে তুমি করবা, তাহলে আমার সূত্রগুলো মুখস্থ করে ফেলবা। অন্য কোনো জায়গায় যদি সূত্র উল্টা থাকে টেনশনে পড়বা না, আগে বলে দিচ্ছি। বিভিন্ন জায়গায় সূত্র উল্টা মনে হতে পারে, কোনো দরকার নেই, তুমি আমারটা করলে আনসার মিলে যাবে। তাহলে আমরা ক্লিয়ার করে দিচ্ছি, নদী নৌকার ম্যাথে আমি একটা কাজ করব, স্রোতের ব্যাগ যেটা তাকে আমি ইউ দ্বারা প্রকাশ করব। 2 নাম্বার নৌকার ব্যাগ যেটা তাকে আমি ভি দ্বারা প্রকাশ করব। তাহলে আমার এটা হচ্ছে নদী, নদীতে এই দিকে স্রোত, তাহলে এই দিকে স্রোতের ব্যাগটাকে ভাইয়া নাম দিলাম হচ্ছে ইউ, এই দিকে স্রোতের ব্যাগটাকে নাম দিলাম হচ্ছে ইউ। এবার একটু ভাইয়া খেয়াল করো, এখন একটা নৌকা নদীতে রওনা দিবে, নিশ্চয়ই আমরা জানি একটা নৌকা যদি নদীতে রওনা দেয়, নৌকার ব্যাগটাকে যদি আমি ভি ধরে নিই, এই নৌকাটা নিশ্চয়ই কোনো একটা কোণে রওনা দিবে না, স্রোতের সাথে একটা কোণে নৌকা রওনা দিবে, যে কোণে রওনা দিবে সেই কোণের নাম হচ্ছে আলফা। তাহলে আলফা হচ্ছে যে কোণে রওনা দে, এগুলো আমরা আগে জানতাম, আগে করেছি,
তাও আবার একটু রিভিউ করছি আর কি, যেহেতু ইম্পর্টেন্ট। তাহলে যে কোণে রওনা দেয় তার নাম কি ভাইয়া? আলফা। এখন আমাকে বলো, একটা নৌকা যদি এদিকে রওনা দেয়, বাস্তবে কি সে এদিকে যায়? অবভিয়াসলি না। এই নৌকাটা কোন বরাবর যায়? এই স্রোত এবং নৌকা এই দুজনের লব্ধি যেদিকে, আমার নৌকাটা এক্স্যাক্টলি সেই দিকেই যাবে। তাহলে আমার নৌকাটা এই দুজনের লব্ধি বরাবর এই দিকে গেল। তাহলে এই যে দিকটা, এই দিকটাকে আমি বলছি লব্ধি বেগের দিক, এই আরটাকে আমরা বলছি লব্ধি বেগ। তাহলে নৌকার যে লব্ধি বেগ, সেই লব্ধি বেগটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে আর। এবং এই নৌকাটা কত কোণে চলে গেল? থিটা কোণে। এটা হচ্ছে লব্ধির দিক, মানে কোন দিকে নৌকাটা চলে গেল সেটা হচ্ছে লব্ধির দিক। তাহলে লব্ধির মান হচ্ছে আর, লব্ধির দিক হচ্ছে থিটা। তোমরা তো খুব ভালো করেই জানো আর এবং থিটা কীভাবে বের করতে হয় এবং এদের মিনিং কি। আমরা এই ধরনের ম্যাথ অনেক করেছি। তাহলে সেক্ষেত্রে তোমাকে পরীক্ষা প্রশ্ন কীরকম করে মনে আছে? তো বলবে যে এরকম, একটা নদীতে স্রোতের বেগ এত, নৌকার বেগ এত, নৌকা এত কোণে রওনা দিছে। এবার বলে যে নৌকাটি প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে যাবে। তাহলে প্রকৃতপক্ষে যেটা সেটা হচ্ছে আর, এটা হচ্ছে প্রকৃত বেগ। এটা কিন্তু বেগ, তাহলে প্রকৃত বেগ, কারণ বেগ থেকে বেগ পাওয়া যায়। আর এটা হচ্ছে প্রকৃত দিক। তাহলে আমি এটার জন্য সূত্র কি অ্যাপ্লাই করতে পারি ভাই বলো তো? আর সমান √u² + b² + 2ub cos of আলফা। আগে থেকেই জানি, আবার লিখে দিচ্ছি। আবার tan θ আমরা বলতে পারি v sin আলফা / u + b cos আলফা। যদি মুখস্থ না থাকে তাহলে ওই যে কি করবা, সিঙ্গেল অ্যাঙ্গেল এটা করবা। তবে আমার মতো হচ্ছে তোমরা প্রথমে সিঙ্গেল অ্যাঙ্গেল করবা, একটা সময় পর আমার মনে হয় না তোমরা অ্যাজ এ স্টুডেন্ট কখনোই এটা সিঙ্গেল অ্যাঙ্গেল দিয়ে চিন্তা করবা। তোমরা আস্তে আস্তে করতে করতে মুখস্থ হয়ে যাবে, এমন যাওয়া উচিত আসলে। এবার এই দুইটা ম্যাথ আমরা আগেই করেছি না, অতএব আজকে আর এটা দেখার দরকার নেই। এখন আমরা একটু সামনের দিকে আগাই। সামনের দিকে আগালে কী পাচ্ছি একটু খেয়াল করো। এবার আমরা আজকের টপিকসগুলো নিয়ে আলোচনা করব। তার আগে তোমাকে আমি বলি, এখানে আজকের দিনে নতুন আরেকটা জিনিস পরীক্ষায় দেওয়া থাকতে পারে বা জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে নদীর প্রস্থ। এর আগে নদীর প্রস্থ নিয়ে কিছু ছিল না, আজকে থাকবে। এই নদীর যে একটা প্রস্থ, এটাকে আমরা বলি নদীর প্রস্থ। এই নদীর প্রস্থটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। এটার নাম হচ্ছে নদীর প্রস্থ। এটার নাকি তুমি বলতে পারো নদীর দৈর্ঘ্য বলতে পারো, কোনো অসুবিধা নেই। অথবা তীরের সমান্তরাল বলতে পারো, অথবা স্রোতের বেগের দিক বলতে পারো, যা ইচ্ছা। এটার নাম হচ্ছে নদীর প্রস্থ। তাহলে আমি নদীর যে প্রস্থ, সেই নদীর প্রস্থকে ভাইয়া নাম দিচ্ছি ডি নামে। এই নামগুলো কিন্তু ফিক্সড। নদীর যে একটা প্রস্থ আছে তার নাম ডি। জিজ্ঞেস করবে প্রস্থ কত, ডি বের করবা। দেওয়া থাকবে প্রস্থ এত, ডি এর মান লিখে দিবা, মানে এটা ডি এর মান বুঝে নিবা। এবার আসো ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি তোমাকে বললাম যে আমার নৌকাটা কোন জায়গা থেকে কোন জায়গায় যায়, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমার নৌকাটা কোন জায়গা থেকে কোন জায়গায় যায়। আমার এখনকার কথাগুলো তোমাকে কান পেতে খুব ভালো করে শুনতে হবে। একটু বেসিক ক্লিয়ার না হলে কনফিউজড হয়ে যাবা, বেসিক ক্লিয়ার হলে খুব বেশি মজা পাবা। দেখো, আমি একটা কাজ করি, এখান থেকে এই বিন্দু পর্যন্ত, মানে এটা চতুর্ভুজের মতো সামান্তরিক এঁকে ফেললাম। নাম দিলাম ও, নাম দিলাম এ, নাম দিলাম বি, নাম দিলাম সি। আমি তোমাকে প্রশ্ন করছি, নদীতে স্রোতের বেগ কোন বরাবর বলো তো? ও এ বি সি দিয়ে বলবা। বলো স্রোত কোন দিকে বলো তো? ও এ বরাবর। স্রোত কোন বরাবর? ও এ বরাবর। নৌকা যাচ্ছে কোন বরাবর? আর বরাবর, ও বি বরাবর। নৌকা যাচ্ছে নট রওনা দিয়েছে, যাচ্ছে। নৌকা যাচ্ছে কোন বরাবর? ও বি বরাবর। নদীর প্রস্থ কোন বরাবর? ও সি বরাবর। এটা হচ্ছে নদীর প্রস্থ। নদীর দৈর্ঘ্য কোন বরাবর? ও এ বরাবর। এখন ভাইয়া একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে আমার নৌকাটা এখান থেকে প্রকৃতপক্ষে এই লাইনে গেছে, এখানে গেছে। আমি আবার তোমাকে প্রশ্ন করছি, আমি জিজ্ঞেস করছি, আমার নৌকাটা প্রকৃতপক্ষে কোন দিকে গেছে? ও থেকে বি এর মধ্যে গেছে। এই ও থেকে বিতে যাইতে আমার নৌকার কিছুক্ষণ সময় লেগেছে কি না? জি ভাইয়া লেগেছে। এই নৌকার যে এখান থেকে এখানে যাইতে যে সময় লেগেছে, ওই সময়টাকে আমরা বলি টি।
এবং এটা কোন সময়? এটা হচ্ছে নদী অতিক্রমের সময়। নদী অতিক্রমে, নদী অতিক্রমের সময়। নদী অতিক্রমের সময় কেন? কারণ আমি এখান থেকে রওনা দিয়েছি, অপর পারে গিয়ে পৌঁছেছি। কোথায় পৌঁছেছি ইট ডাজেন্ট ম্যাটার, আমি অপর পারে পৌঁছেছি সেটা হচ্ছে ফ্যাক্ট। এখান থেকে রওনা দেওয়ার 5 মিনিট পর আমি অপর পারে চলে গেছি, এর মানে নদী ক্রস করতে লাগছে 5 মিনিট। এখন আমাকে বলো, এই লোক যে ও থেকে বিতে গেল, আমি যদি প্রশ্ন করি নৌকাটা কোত্থেকে কোথায় গেল, তুমি আমাকে আনসার দিবা ও থেকে বিতে গেল, ভালো কথা। আচ্ছা আমি যদি তোমাকে প্রশ্ন করি স্রোত বরাবর নৌকা কতটুকু গেল, আবারও বলছি স্রোত বরাবর নৌকা কতটুকু গেল, তাহলে তুমি আমাকে কি অ্যান্সার দিবা? ও এ, সেই আসলেই এতটুকু গেছে। আচ্ছা তুমি এভাবে চিন্তা করো না, আর তুমি সব বাদ দাও, মনে করো এটা নর্মাল একটা চিত্র। আমি যদি বলি কেউ একজন ও থেকে বিতে গেছে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি সে কতটুকু ডানে সরছে, তুমি কি অ্যান্সার দিবা? ভাইয়া ও এ পরিমাণ ডানে সরছে, এখান থেকে এখানে যাওয়া মানে তো ডানে এতটুকু গেছে। যদি বলি কতটুকু উপরে গেছে, তুমি বলো ওসি পরিমাণ উপরে গেছে। হোয়াট ডাজ ইট মিন? এটার মিনিং হচ্ছে এখান থেকে এখানে যাওয়া মানে হচ্ছে এতটুকু ডানে সরে যাওয়া, এতটুকু উপরে সরে যাওয়া। এটা ক্লিয়ার কিনা? আমি আবারও বলছি, কেউ একজন এখান থেকে এখানে গেল, এর মিনিং হচ্ছে সে আসলে এতটুকু গেল। যদি জিজ্ঞেস করি কতটুকু ডানে গেল, এতটুকু ডানে গেল। যদি প্রশ্ন করি কতটুকু উপরে গেল, এতটুকু উপরে গেল। এখন এবার আমি নদীর প্রশ্নে আসি। তোমাকে প্রশ্ন করলাম আমার নৌকাটা প্রকৃতপক্ষে কোত্থেকে কোথায় গেল, ও থেকে বিতে গেল। আচ্ছা এবার যদি আমি প্রশ্ন করি আমার নৌকাটা স্রোত বরাবর কতটুকু গেল, এই স্রোত মান হচ্ছে এটা, এই স্রোত বরাবর কতটুকু গেল অথবা তীর বরাবর কতটুকু গেল, নিশ্চয়ই কোনটা বলো তো? ও এ। তাহলে পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করলাম নৌকা প্রকৃতপক্ষে কত দূরত্ব অতিক্রম করে, তুমি আনসার দিবে হচ্ছে ওবি। কিন্তু যদি তোমাকে আমি জিজ্ঞেস করি আমার নৌকাটি স্রোত বরাবর বা তীর বরাবর কত দূরত্ব অতিক্রম করে, তখন আনসার হবে হচ্ছে ও এ। ক্লিয়ার? যদি আমি জিজ্ঞেস করি ভাইয়া আমার নৌকাটি প্রস্থ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করে, তাহলে তুমি আনসার দিতে হবে ও সি, এবং এটাই হচ্ছে নদীর প্রস্থের সমান। তাহলে আমি কি এখান থেকে বলতে পারি এই জায়গায় যে আমরা বলছি ও বি, ও বি মানে হচ্ছে লব্ধি বরাবর, লব্ধি বরাবর, ও এ মানে হচ্ছে স্রোত বা তীর বরাবর, আর ও সি মানে হচ্ছে প্রস্থ বরাবর। এইগুলো বরাবর কি? অতিক্রান্ত দূরত্ব। তাহলে তোমাকে প্রশ্নের জন্য এগুলো জানতে হবে। কেমনে বের করবা সেটা তোমাকে চিন্তাও করার দরকার নেই, কী কী লাগবে কেমনে করবো আমি সব বলবো, তুমি আগে এটা ক্লিয়ার হইতে হবে। আমি আবার বলে দিচ্ছি, আমার এই নৌকাটা, তোমার আজকে ক্লাসটা কিন্তু বিরক্ত লাগতে পারে, আমি এক কথা বারবার বলবো, কেউ আবার টানি টানি দেখিও না, মারি ফেলবো। 10 বার বলে 10 বার শুনবা, যেহেতু 10 বার বলছি তার নিশ্চয় কারণ আছে। এখান থেকে নৌকা আসলে গেছে কোথায়? ও থেকে বিতে। স্রোত বরাবর গেছে কতটুকু? ও থেকে এ। প্রস্থ বরাবর গেছে কতটুকু? ও থেকে সি। আবার বলছি নৌকা আসলে গেছে কতটুকু? ও থেকে বি। আবার বলছি স্রোত বরাবর গেছে কতটুকু? ও থেকে এ। আবার জিজ্ঞেস করছি প্রস্থ বরাবর গেছে কতটুকু? ও থেকে সি। এবার আমি তোমাকে একটা প্রশ্ন বললাম, ও থেকে এতে যাইতে সময় লাগে টি, সময় লাগে টি। ও থেকে বিতে যাইতে, এখান থেকে এখানে যাইতে সময় লাগে টি, বা অথবা বললাম যে 5 মিনিট। তাহলে তোমরা বলো ও থেকে এতে যাইতে কতক্ষণ সময় লাগবে? 5 মিনিট নাকি তার থেকে কম? 5 মিনিট নাকি তার থেকে কম? আবার ও থেকে সিতে যাইতে কতক্ষণ লাগবে? 5 মিনিট নাকি তার থেকে কম? কি মনে হয়? সেম, সেম না? হ্যাঁ সেম, সেম না? আসো খেলা। সঠিক উত্তর হচ্ছে ও থেকে বিতে যেতে যদি 5 মিনিট লাগে, তাহলে সে ও থেকে এতেও 5 মিনিটে গেছে, ও থেকে সিতেও 5 মিনিটে গেছে। অনেকে অলরেডি বুঝে গেছে, বাট অনেকে এখনও তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তার কাছে মনে হচ্ছে ভাইয়া এটাই তো আমার নৌকা, এই দিকটা তো দূরত্ব বেশি, এখানে তো কম, এখানে তো আরও কম। আরে বোকা, তুমি এভাবে চিন্তা করো না রে বাবা। নৌকাটা এখান থেকে এখানে গেছে 2 মিনিটে, এর মানে এখান থেকে এখানে যাওয়া মানেই তো ডানে গেছে এতটুকু আর প্রস্থ বরাবর গেছে এতটুকু। সে একটু পর এখান থেকে এখানে গেল,
মনে করো টোটাল লাগলো 5 মিনিট, এর মানে 5 মিনিটে এতটুকু ডানে গেছে, 5 মিনিটে এতটুকু উপরে গেছে। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি নৌকাটা এখান থেকে স্টার্ট করলো, সে তো নৌকা তো আর এইদিকে যাচ্ছে না, নৌকা যাচ্ছে এইদিকে, বাট যখন সে এখানে, তখন আমি বলছি সে ডানে এতটুকু সরছে, এর মানে ডানে এতটুকু সরছে। দেখো যতই উপরে যাচ্ছে ততই ডানে সরে যাচ্ছে, যতই উপরে যাচ্ছে ততই ডানে সরে যাচ্ছে, এর মানে এখানে সে যখন গেছে তখনই তো আমি বলছি ডানে এতটুকু সরেছে। তাহলে এখানে যখন গেছে তখন লাগছে 2 মিনিট, এর মানে এখান থেকে এখানে সরে যেতেও লাগছে 2 মিনিট। এর মানে এ নয় যে নৌকা এদিকে চালাচ্ছি, নৌকা এদিকেই চলছে, খালি আমি আমার সুবিধার জন্য এদিক দিয়ে চিন্তা করছি। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তাহলে একইভাবে এখান থেকে এখানে যদি 2 মিনিট লাগে, এর মানে উপরের দিকে সরছে সে এতটুকু 2 মিনিটে। মানে ব্যাপারটা হচ্ছে এমন, নৌকা তো আসলে এইদিকে যাচ্ছে, কিন্তু আমি চিন্তাটা করছি দুইভাবে, একটা হচ্ছে এইদিকে, একটা হচ্ছে ওইদিকে। এবার আসো ভাইয়া, এই যে চিন্তা, এই চিন্তা নিয়ে আমরা আরেকটু চিন্তা করি। তাহলে আমি আবারও বলছি, তোমাকে যদি বলি ও থেকে বিতে যেতে সময় কতক্ষণ, টি, তাহলে ও থেকে এতে টি, ও থেকে সিতে টি। এর মানে সামনে যখন তুমি ম্যাথ করবা, মনে করো এই জায়গার জন্য তোমার টি লাগবে, কিন্তু তুমি এই জায়গার জন্য টি এর মানটা জানো, অসুবিধা নাই তো, এক জায়গার টি জানলে আরেক জায়গায় বসানো যাবে, কারণ সবগুলো টি কি সেম। এর মানে একটা টি জানলে সব জায়গায় ইউজ করা যাবে। তাহলে আমি আবার বলছি, নৌকার প্রকৃত বেগ, প্রকৃত দিক, প্রকৃতপক্ষে অতিক্রান্ত দূরত্ব, তীর বরাবর অতিক্রান্ত দূরত্ব, প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব, কোনটার নাম কি আশা করি বুঝেছ। এখন আমরা সেই জায়গায় আসবো না, আমরা এখন যাব হচ্ছে অন্য জায়গায়। সেটা হচ্ছে ভাইয়া, আমি যখন চিন্তা করব এটা, তখন আমি যদি এই দূরত্বটা বের করতে চাই, অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কি, S=VT। কিন্তু সবচেয়ে বড় কথা, আমরা যে S=VT ইউজ করি, এখানে S হচ্ছে সরণ, একটা ভেক্টর রাশি, B হচ্ছে বেগ, এটা একটা ভেক্টর রাশি। এই ভেক্টর আর এই ভেক্টর যদি একই দিকে না হয়, তাহলে তুমি কখনো S=VT সূত্র অ্যাপ্লাই করতে পারবা না। একটা বস্তু এই দিকে এত বেগে যাচ্ছে এতক্ষণ সময় ধরে, তাহলে এই দিকে তার সরণ এত। এর মানে সোজা কথা, S=VT সূত্রের মধ্যে বি এর দিক আর এসের দিক কী বলো তো, সেম। তাহলে এবার স্যার আপনি একটু খেয়াল করেন, পরীক্ষার হলে যখন আপনাকে জিজ্ঞেস করা হবে ও থেকে বি বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, তখন আপনি যে ব্যাগের মানটা নেবেন সেই ব্যাগের দিকটা হইতে হবে ওই দিকে। আপনাকে যখন এটা জিজ্ঞেস করা হবে, তখন ব্যাগ যেটা নেবেন তার দিক হইতে হবে এই দিকে। আপনাকে যখন এটা জিজ্ঞেস করা হবে, তখন আপনি যে ব্যাগটা নেবেন সেটা হচ্ছে এই দিকে। আমি আবারও বলছি, তাহলে বলো আমার তাহলে এখন কয় রকম ব্যাগ লাগবে, 3টা দূরত্ব বের করার জন্য 3 রকম ব্যাগ। মানে সোজা কথা, তুমি যেই দিকে যাবা তোমাকে সেই দিকের ব্যাগ চিন্তা করতে হবে। আমি আবারও বলছি, তুমি যেই দিকে যাবা তোমাকে সেই দিকের ব্যাগ চিন্তা করতে হবে, তুমি যেই দিকে যাবা তোমাকে সেই দিকের ব্যাগ চিন্তা করতে হবে। এবার স্যার আমার কথা ভালো করে আপনারা কান পেতে শুনে রাখুন। আচ্ছা আমাকে বলো, আমাকে বলো, এখানে ব্যাগ বলতে কে কে আছে? স্যার ইউ আর বি আছে। আরটা কোত্থেকে আসলো? কোথাও থেকে আসে নাই। ইউ আর বি দুজন মিলেই হচ্ছে আর। তাহলে আমি বুঝলাম এটা নিয়ে আমার কোনো প্যারা নেওয়ার কোনো কিছু নাই, এটা নিয়ে আমার প্যারা নেওয়ার কোনো কিছু নাই। এবার আসো, এবার প্যারা হচ্ছে আমার এটা নিয়ে, এই বরাবর ব্যাগের মান কত, ইউ। কিন্তু এখানে তো ব্যাগ একটা না, ব্যাগ দুইটা, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। আমি এখন ইউকে চিন্তা করব, বিকে কি বাদ দিতে পারবো না। এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে এখানে, এখানে তো আমি ইউ আর বি মিলে যা হয়েছে, এই দুজন মিলে একজন হয়ে গেছে, সে একজনকে চিন্তা করছি, ওই একজনকে চিন্তা করা মানে আমি দুজনকে চিন্তা করছি। এবার যখন তুমি এই দিকে যাবা, তুমি যখন এই দিকে যাবা, তোমাকে তো চিন্তা করতে হবে যতজন আছে সবাই। বলো তো অ্যাভেলেবেল ব্যাগ কে কে? একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে বি। ইউ তো এই বরাবর আছে, প্যারা নাই। বি কি এই বরাবর আছে? না, কিন্তু বি এই বরাবরও নাই। তাহলে বি আনুভূমিক বরাবরও নাই, উলম্ব বরাবরও নাই। তাহলে আমার বিকে কী করতে হবে, ভাঙতে হবে। কেমনে ভাঙবো দেখো, এই বি এর সাথে এই কোণটার নাম হচ্ছে আলফা। তাহলে আমি বিকে যদি 2 ভাগে ভাগ করি, এই দিকে কী হবে বলো তো, ভি কজ আলফা, আর এই দিকে কী হবে বলো তো, ভি সাইন আলফা। তাহলে তুমি এখন আমাকে প্রশ্ন করতে পারো, কি প্রশ্ন করতে পারো ভাইয়া, আপনি কেন বিকে 2 ভাগে ভাগ করছেন? তার কারণ বলছি, কারণ হচ্ছে আমি এখন স্রোত বরাবর হিসাব করব আর প্রস্থ বরাবর হিসাব করব। এখন আমি স্রোত বরাবর আর প্রস্থ বরাবর যখন হিসাব করতে যাব, আমাকে ব্যাগগুলো স্রোত বরাবর আর প্রস্থ বরাবর নিতে হবে। আমার এখানে ব্যাগ আছে কয়টা, 2টা।
একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি, এর মধ্যে ইউটা কিন্তু একজনের দিকে আছে, এর মানে ও যেহেতু একজনের দিকে আছে এটা নিয়ে সমস্যা নাই। সমস্যা কাকে নিয়ে? বিকে নিয়ে। বি স্রোতের দিকেও নাই, প্রস্থের দিকেও নাই, মাঝামাঝি। তাহলে আমি বিকে দুই ভাগে ভাগ করে কিছুটা স্রোতের দিকে কিছুটা প্রস্থের দিকে পাঠিয়ে দিলাম, এর মানে বর্তমানে বিটা আর নাই, বিকে আমি দুই ভাগে ভাগ করে ফেললাম। তাহলে বলো তো, আমি যদি বিকে দুই ভাগে ভাগ করে ফেলি, তাহলে আমি যদি এবার তোমাকে প্রশ্ন করি এই বরাবর ব্যাগ কে আছে? এই বরাবর ব্যাগ অলরেডি আগে থেকে ইউ ছিল, নতুন করে বি কজ আলফা যুক্ত হলো, তাহলে টোটাল ব্যাগের মান কত হবে? ইউ প্লাস বি কজ আলফা। কেন? কারণ আমরা জানি দুইটা ভেক্টর একই দিকে হলে কী হয় বলো তো? যোগ হয়, লব্ধির সর্বোচ্চ মান। তাহলে আমি এখন যদি তোমাকে বলি এই বরাবর ব্যাগের মান কত? ইউ প্লাস বি কজ আলফা। এই বরাবর ব্যাগের মান কত? বি সাইন আলফা। আর এই বরাবর ব্যাগের মান কত? আর। আমি আবার বলছি, এই বরাবর ব্যাগের মান কত? ইউ প্লাস বি কজ আলফা, মুখস্থ করে ফেলো। এই বরাবর ব্যাগের মান ইউ প্লাস বি কজ আলফা, এই বরাবর ব্যাগের মান বি সাইন আলফা, এই বরাবর ব্যাগের মান আর। এবার আমি হাত নাড়াবো, তুমি বলবা বলো বলো, এবার বলো বলো, এটা কি? বলো এটা কি? বলো এটা কি? বলো এটা কি? ইউ প্লাস বি কজ আলফা। এটা কি? আর। এটা কি? বি সেন আলফা। এটা কি? বি সেন আলফা। এটা কি? আর। এটা কি? ইউ প্লাস বি কজ আলফা। তাহলে আমরা সবগুলা ক্লিয়ারলি জেনে নিতে হবে। তাহলে আমি খুব ক্লিয়ারলি তোমাকে লিখে দিচ্ছি। তাহলে আমি কি জানলাম? আমি প্রথমে জানলাম স্রোত বা তীর বরাবর, স্রোত বা তীর বরাবর যে বেগ, সেই বেগের মান হচ্ছে ইউ প্লাস বি কজ আলফা। এটা মুখস্থ করে ফেলতে হবে আজকের পর থেকে। স্রোত বা তীর বরাবর বেগের মান হচ্ছে ইউ প্লাস বি কজ আলফা। পরীক্ষায় যদি কখনো প্রশ্ন করে, পরীক্ষায় যদি কখনো প্রশ্ন করে নৌকা কত বেগে যাচ্ছে? আর বেগে যাচ্ছে। যদি প্রশ্ন বলে স্রোত বরাবর নৌকা কত বেগে যাচ্ছে? ইউ প্লাস বি কজ আলফা বেগে যাচ্ছে। তাহলে স্রোত বা তীর বরাবর নৌকার বেগ হচ্ছে ইউ প্লাস বি কজ আলফা। এবার আসি, প্রস্থ বরাবর নৌকা কত বেগে যাচ্ছে? ভি সাইন আলফা। তাহলে প্রস্থ বরাবর বেগ ভি সাইন আলফা। প্রস্থ বরাবর বেগ হচ্ছে ভি সাইন আলফা। তাহলে স্রোত বা তীর বরাবর বেগ হচ্ছে ইউ প্লাস বি কজ আলফা এটা, আর প্রস্থ বরাবর বেগ হচ্ছে ভি সাইন আলফা এটা। এবার হচ্ছে লব্ধি বরাবর। তাহলে এবার হচ্ছে লব্ধি বরাবর। তাহলে লব্ধি বরাবর বেগ, লব্ধি বরাবর বেগ, অবশ্যই লব্ধি বরাবর বেগ মানে হচ্ছে লব্ধি বেগ। আর যেই আর এর মান আসবে হচ্ছে এখান থেকে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 UB কজ অফ আলফা। তাহলে আমি যদি এখন তোমাকে এখান থেকে নতুন করে প্রশ্ন করতে পারি দুইটা, একটা তো পুরাতন লব্ধি বরাবর বেগ আমরা জানি, নতুন করে আজকে তোমাকে দুইটা প্রশ্ন করতে পারি, স্রোত বরাবর বেগের মান কত আর প্রস্থ বরাবর বেগের মান কত। তাহলে সবগুলোকে একসাথে করে এবার তোমরা একটু আমাকে বলো, তোমাকে আমি পরীক্ষায় ইউ এর মান দিয়ে দিলাম, বি এর মান দিয়ে দিলাম, আলফা এর মান দিয়ে দিলাম। এবার ভাইয়া তোমার আমি প্রথম প্রশ্ন করলাম, বললাম যে নৌকাটি প্রকৃত বেগ কত? প্রকৃত বেগ মান হচ্ছে লব্ধি বরাবর। তাহলে লব্ধি বরাবর বেগ কত? কার মান বের করবা? আর এর মান। এবার বললাম স্রোত বরাবর নৌকাটি কত বেগে যাচ্ছে? কার মান বের করবা? ইউ প্লাস বি কজ আলফা। এবার বললাম প্রস্থ বরাবর কত বেগে যাচ্ছে? কার মান বের করবা? বি সাইন আলফা। আবার বললাম স্রোত বরাবর কত বেগে যাচ্ছে? ইউ প্লাস বি কজ আলফা। এবার যদি প্রশ্ন করি স্রোত লব্ধি বরাবর, এই যে লব্ধি বরাবর কত বেগে যাচ্ছে? আর প্রস্থ বরাবর কত বেগে যাচ্ছে? ভি সাইন আলফা। যখন যেটা বলবে সেটা করে ফেলবা। এটা বের করলে ইউ এর মান, বি এর মান, আলফা এর মান বসে দিবা, সব বোঝায় সেম। তাহলে এগুলো হচ্ছে বেগের মান। তোমাকে শুধু বেগের মান জানলে হবে না, তোমাকে পরীক্ষায় বেগের মান বলতে পারে, আবার তোমাকে পরীক্ষায় দূরত্বের মান বলতে পারে। তাহলে এবার দূরত্বের মান বললে কোনটা বলবে? ভেরি সিম্পল, এই যে আমার এখানে ও এ, আমাদের যে এখানে ও এ, এই ও থেকে এ মানে আনুভূমিকভাবে দূরত্ব, এটাকে আমরা এক্স নামে ডাকি সাধারণত। কী নামে ডাকি? এক্স। আনুভূমিকভাবে বা তীর বরাবর দূরত্বকে আমরা এক্স নামে ডাকি। এর মানে ও এ যাকে আমি বলছি তাকে আমরা এক্স নামে ডাকছি। 2 নাম্বার, ও থেকে সি পর্যন্ত এটাকে আমরা নদীর প্রস্থ ডি নামে ডাকি। এটাই তো নদীর প্রস্থ, তাই না? এখান থেকে এটা তো নদীর প্রস্থের সমান, তাই না? তাহলে ওসিকে আমরা কী নামে ডাকি? ওসিকে আমরা ডি নামে ডাকি। আর ও থেকে বি পর্যন্ত এই যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা এস নামে ডাকি। তাহলে ও বি সমান এস, এটাকে আমরা এস নামে ডাকছি। এখন আমাকে পরীক্ষায় বলবে, কি বলবে ভাইয়া? পরীক্ষায় বলবে যে এস এর মান বের করো, এক্স এর মান বের করো, ডি এর মান বের করো। কিভাবে বের করবো ভাইয়া? ভেরি সিম্পল,
এস ইকোয়াস টু বিটি, যেহেতু এখানে নৌকার গুণ টানার কনসেপ্ট নাই, এর মানে সমবেগ, সমবেগে এস ইকোয়াস টু বিটি। অ্যান্ড এস ইকোয়াস টু বিটি অ্যাপ্লাই করতে গেলে ভাইয়া আমাকে মাথায় রাখতে হবে যেদিকে দূরত্ব, যেদিকে সরণ সেদিকে ব্যাগ, বলো যেদিকে সরণ সেদিকে ব্যাগ, বলো যেদিকে সরণ সেদিকে ব্যাগ, যেদিকে সরণ সেদিকে ব্যাগ। এবার বলো এস বের করতে গেলে ব্যাগ কত আর, এক্স বের করতে গেলে ব্যাগ কত ইউ প্লাস বি কজ আলফা, ডি বের করতে গেলে ব্যাগ কত বি সাইন আলফা। আবার বলছি এস বের করতে গেলে ব্যাগের মান আর, এক্স বের করতে গেলে ব্যাগের মান ইউ প্লাস বি কজ আলফা, ডি বের করতে গেলে ব্যাগের মান বি সাইন আলফা। তাহলে আমি একটা একটা বের করি ভাইয়া। আসো বাবা, আমি প্রথমে তোমাকে বের করতে বললাম কার মান, আমি প্রথমে তোমাকে বের করতে বললাম ডি এর মান। আমি বললাম যে ডি এর মান কত বলো, তাহলে বলো তো ডি এর মান তুমি কত বলবা, তুমি বলবা যে ভাইয়া ডি মান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এই দূরত্বটা। তাহলে বলো আমাদের ফর্মুলা কি এস ইকুয়ালস টু বিটি, এস মান হচ্ছে ডি, বি মানে ব্যাগ, তাহলে বলো ডি বরাবর ব্যাগের মান কত বি সাইন আলফা, তাহলে বি সাইন আলফা ইন্টু টি, টি তো আমাদের সময় টি আমরা জানি। আর মজার ব্যাপার হচ্ছে এখান থেকে তুমি চাইলে টি এর মান বের করতে পারবা কীভাবে, টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। যে কোনো একটা সূত্র থেকে টি বের করতে পারলে অন্যান্য সূত্রে ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। অ্যান্ড মোস্ট কমন প্রশ্ন পরীক্ষা আমাদের যেটা হয়, বলে যে নদীর এপার থেকে ওপারে যেতে কতক্ষণ সময় লাগবে, সেখানে আমাকে কার মান দেওয়া থাকে, আলফার ভিতর দেওয়া থাকে আমরা জানি, নতুন করে নদীর প্রস্থ দেওয়া থাকে। তাহলে নদীর প্রস্থ যদি দেওয়া থাকে তাহলে তুমি এই সূত্র দিয়ে করে ফেলতে পারবা। তাহলে আজকে থেকে বলো তো সময় বের করা ফর্মুলা কি, টি ইকোয়াস টু ডি বাই ভি সাইন আলফা, টি ইকোয়াস টু কি ডি বাই ভি সাইন আলফা, টি ইকোয়াস টু কি ডি বাই ভি সাইন আলফা। এটা মুখস্থ করে ফেলতে হবে। এবার আসা হচ্ছে আমি যদি বলি এক্সের মানটা কত, তাহলে আমাকে বলো তো এক্সের মানটা কত। এক্স মান হচ্ছে এই বরাবর অতিক্রম দূরত্ব, এই বরাবর যদি দূরত্ব অতিক্রম করে তাহলে এস ইকুয়ালস টু বিটি। বলো তো এই বরাবর বেগের মানটা কত ইউ প্লাস বি কজ আলফা, তাহলে এই বরাবর বেগের মান ইউ প্লাস বি কজ আলফা, আর সময়টা হচ্ছে টি। এবার প্রশ্ন আসতে পারে ভাইয়া আমি এখান থেকে সময় বের করতে পারবো কি না, হ্যাঁ পারবা যদি তোমার এক্সের মান দেওয়া থাকে। যদি তোমার এক্সের মান দেওয়া থাকে, ইউ দেওয়া থাকে, বি দেওয়া থাকে, আলফা ইউ বি আলফা তো থাকবেই। যদি এক্সের মান জানা থাকে তুমি এখান থেকে টি বের করতে পারবা, আর যদি ডি এর মান জানা থাকে তুমি এখান থেকে টি বের করতে পারবা, যেটা জানা থাকবে আর কি। কিন্তু সাধারণত কীভাবে থাকে, সাধারণত সকল প্রশ্নে, আমাদের দেখা সকল প্রশ্নে পরীক্ষায় ডি এর মান জানা থাকে। ওই কারণে আমরা একবার তোমাদেরকে মুখস্থ করতে বলি, মানে এই যাবৎকালে যত প্রশ্ন আসছে সব জায়গায় ডি জানা থাকতো, সব জায়গায়। তাহলে যেহেতু এটা মোস্ট কমন, ওই জন্য আমরা বলি যে সময়ের জন্য এটা মুখস্থ করে ফেলো। তবে এর মানে এই নয় যে অন্যগুলো থেকে বের করা যাবে না, তথ্য জানা থাকলে যাবে। আবার আমরা এখান থেকে সময় জানলে সেই সময়টা কিন্তু চাইলে এখানে ইউজ করতে পারবো। কেন ইউজ করতে পারবো, কারণ সবগুলো ঠিকই ভাইয়া সেম। আচ্ছা, এবার তোমাকে যদি বলি লব্ধি বড় অতিক্রান্ত দূরত্ব, তাহলে তুমি কি বলবা এস ইকুয়ালস টু ভাইয়া আর টি, কারণ লব্ধি বরাবর বেগের মান আর, সময়ের মান হচ্ছে টি, আর মানে হচ্ছে এটা। তাহলে আমাদের দেখো নতুন অনেকগুলো সূত্র পাইলাম, এবং এর মাধ্যমে হচ্ছে আমাদের নদী নৌকার স্পেশাল কনসেপ্টটা শেষ মানে জেনারেল কনসেপ্টগুলো শেষ। তাহলে আমি এখান থেকে মুখে মুখে বলি, তোমাকে পরীক্ষা আমি প্রশ্ন করলাম, এবার জেনারেল আমি একটা প্রশ্ন করব, কি প্রশ্ন করতে পারি। তাহলে আমি তোমাকে প্রথমে বলতে পারি যে মনে করো ইউ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, আলফা এর মান দেওয়া আছে, তারপর নদীর প্রস্থ দেওয়া আছে। এইগুলো দিয়ে আমি তোমাকে কী প্রশ্ন করতে পারবি, নৌকাটি প্রকৃতপক্ষে কত বেগে চলে আর এর মান বের করবা, কোন দিকে চলে থিটার মান বের করবা, স্রোত বরাবর নৌকার অতিক্রান্ত স্রোত বরাবর নৌকার বেগ কত ইউ প্লাস বি কত আলফা এর মান বের করবা, প্রস্থ বরাবর নৌকাটি কত বেগে যায় বি সাইন আলফা বের করবা। তারপর হচ্ছে তোমাকে বলবে এই নৌকাটির প্রকৃতপক্ষে কত দূরত্ব অতিক্রম করে এস এর মান বের করবা। এরপর তোমাকে বললো যে নদী অতিক্রম করতে সময় কত লাগে টি বের করবা। এরপর তোমাকে বললো যে নদীর প্রস্থ বরাবর দৈর্ঘ্য বরাবর অতিক্রম দূরত্ব কত এক্স এর মান বের করবা। শেষ। এক্স এর মান বের করতে গেলে টি জানো না, টিটা তুমি একটু আগে বের করছো। এগুলোই হচ্ছে প্রশ্ন। তাহলে তোমাকে নতুন করে ভাইয়া আগে তুমি এটা জানতা, আজকে নতুন করে কি শিখবা, নতুন করে তুমি 2 টাইপস অফ ফর্মুলা শিখবা। এগুলো হচ্ছে ভাইয়া বেগের ফর্মুলা, একটা হচ্ছে আনুভূমিক, একটা হচ্ছে উলম্ব। মানে আনুভূমিক মানে স্রোত বরাবর, প্রস্থ বরাবর, লব্ধি, এটা আমরা আগে থেকে জানি। আর 3টা হচ্ছে দূরত্ব, একটা হচ্ছে প্রস্থ, আর একটা হচ্ছে এক্স, আর একটা হচ্ছে এস। এটা হচ্ছে তীর বরাবর, এটা হচ্ছে লব্ধি বরাবর। এবং সাধারণত পরীক্ষার প্রশ্নে ডি দেওয়া থাকে বিধায় আমরা এখান থেকে টি বের করতে পারি, আমরা চাইলে টিকে এখানে ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে আমাদের স্পেশাল ফর্মুলা। তো আমি মোটামুটি বুঝছি যে আমি এখন তোমাকে একটা ম্যাথ দিলে তুমি পারবা, তবে আমি সেটা দিব না। আমি যে কাজটা করবো এখন, আরও বাকি যে 2টা ম্যাথ প্রশ্ন আছে, সেই 2টা কনসেপ্ট আছে, এটা তো জেনারেল কনসেপ্ট। এরপরে আরও 2টা আছে না, সেই 2টা আমি এখন তোমাকে পড়াবো। ওই 2টা পড়ানোর পর সব মিলে তুমি যা পাইছো সেটা নিয়ে আমি তোমাকে একটা বোর্ডে প্রশ্ন ইনস্ট্যান্ট বানাই দিব। ওই প্রশ্নটা আমি সলভ করার আগে তোমরা ভিডিও থামে নিজেরা সলভ করে ফেলবা, এরপর আমার সাথে মিলাবা। তাহলে আসো আমরা আগে ওই কনসেপ্টগুলো বলি, তারপর তোমাদেরকে সলভ করে দেবো। ঠিক আছে ভাইয়া?
আসো আমরা শুরু করি। তাহলে আসি, আমি আশা করছি তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো। তাহলে আমি আবারও যদি তোমাকে বলি, বলো আমাকে পরীক্ষায় বলা হলো নৌকাটি প্রকৃতপক্ষে কত বেগে যায়, আর বেগে, কোন দিকে যায়, থিটা কোণে যায়। এরপর তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে স্রোত বরাবর বেগ কত, ইউ প্লাস বি কজ আলফা, প্রস্থ বরাবর বেগ কত, বি সাইন আলফা, লব্ধি বরাবর বেগ কত, আর স্রোত বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, ইউ প্লাস বি কজ আলফা ইন্টু টি, ও এস ইকোস টু বিটি। তার মানে সময় কতক্ষণ লাগে, টি ইকোস টু ডি বাই বি সাইন আলফা। লব্ধি বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, এস ইকোস টু আর টি। পারবো না ভাইয়া? না পারলে তো তোমাকে এখন শহীদ করে ফেলবো মিয়া। তাইলে একবারে সিম্পল জিনিস, মানে সিম্পলি চিন্তা করতে হবে। ফিজিক্স ইজ সিম্পল যদি তুমি সিম্পলি এক্সপ্লেইন করতে পারো। আর আইনস্টাইন একটা কথা বলেছিল, বুঝছো, আমাদের বর্তমান টিচারদের একটা অসুবিধা কি জানো, মানে আমরা এই যে পড়াশোনা করতে চাই না। এখন তুমি বলতে পারো যে আপনি টিচার, আপনি কেন পড়াশোনা করবেন? হ্যাঁ অবশ্যই, আমি টিচার বলে আমার আরও বেশি পড়াশোনা করতে হবে। কেন? তোমাকে জানাইতে হবে না? মনে করো তুমি আমার অনলাইন দেখবে 2021-22 সালের ক্লাস আছে, ওই ক্লাসের সাথে তুমি দেখবে যে এখন 2026-27 সালের ক্লাসগুলো মিলবে না। কেন মিলবে না? তার রিজন হচ্ছে তখন পড়াশোনার স্ট্রাকচার আর এখন স্ট্রাকচার সেম না। এতদিনে আমার নলেজ ডেভেলপ হয়েছে, এতদিনে দুনিয়া আপডেট হয়েছে, আমাকে আপডেট হতে হবে। সো ওই আইনস্টাইন একটা কথা বলে, তুমি যদি কাউকে একটা জিনিস সিম্পলি বুঝাইতে না পারো, এর মানে তুমি নিজে এটা বুঝো না। আর তুমি যদি আসলে বুঝতে চাও, তোমাকে প্রচুর অ্যানালাইজ করতে হবে। ওই জন্য আমরাও বলি, আমরা সবসময় শিখি, সবসময় চেষ্টা করি। যার কারণে হচ্ছে দেখা যায় হয়তো তোমাকে যেরকম বুঝাইলাম, সামনে আরও ভালো বুঝাবো ইনশাল্লাহ, চেষ্টা করবো আর কি। সো আমি আশা করছি যতটুকু হয়েছে এটা মোর দ্যান সিম্পল, একবার সিম্পলি আমি এক্সপ্লেইন করেছি যাতে তুমি বুঝো। এবার দুটি স্পেশাল কেস পড়াবো। প্রথমে পরীক্ষায় প্রশ্ন করে সর্বনিম্ন সময়ে নদী অতিক্রম, সর্বনিম্ন সময়ে নদী অতিক্রম, সর্বনিম্ন সময়ে নদী অতিক্রম। আচ্ছা, সর্বনিম্ন সময়ে নদী অতিক্রম তুমি কিভাবে করবা, বা সর্বনিম্ন সময়ে নদী অতিক্রমের কনসেপ্টটা কি একটু আমরা জেনে রাখি। সো প্রথমত আসি, আমাকে বলেছে সর্বনিম্ন সময়, খুব গুরুত্বপূর্ণ, সর্বনিম্ন সময়। আচ্ছা সময়ের ফর্মুলা কি? সময়ের ফর্মুলা হচ্ছে টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা, টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা, এটা হচ্ছে সময়। এখন ভাইয়া তোমার সময়টাকে বানাইতে হবে সর্বনিম্ন, মানে হচ্ছে মিনিমাম। সময়কে যদি তুমি মিনিমাম বানাতে চাও, তাহলে সময় কার কার উপর নির্ভর করে? ডি এর উপর, বি এর উপর, আলফা এর উপর। এখন এর মধ্যে ডি আর ভিটা কনস্ট্যান্ট, এদেরকে তুমি চেঞ্জ করতে পারবে না। অনেকে বলো ভাই কেন পারবো না? বাবারে আমি তোমাকে বলছি, বাবারে এই যে একটা নদী, এই নদীটা তুমি এত বেগে নৌকা চালাবা, তবে কন্ডিশন একটাই, সবচেয়ে কম সময়ে তুমি নদী অতিক্রম করবা। তাহলে এবার আমি তো তোমার অলরেডি বলছি এই নদী মানে এই নদীর প্রস্থ ফিক্সড, এত বেগে নৌকা চালাবা, ব্যাগটাও ফিক্সড। কারণ এটা তো কমন সেন্স, জোরে নৌকা চালাইলে তুমি তাড়াতাড়ি যাবা। বাট আমি চাচ্ছি আমি এত বেগে নৌকা চালাবো, কিন্তু এত বেগে নৌকা চালিয়ে আমি এত বেগের মধ্যে সবচেয়ে কম সময়ে যাব। কথা ক্লিয়ার কি না? নর্মালি তো জোরে চালাইলে নৌকা তাড়াতাড়ি যাবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি চাচ্ছি একই স্পিডে নৌকা চালাবো, কিন্তু যাব সবার আগে। মনে করো সবাই একসাথে নৌকা চালাচ্ছি, তাহলে আমরা সবাই একই বেগে চালাবো, কিন্তু আমি সবার আগে যাব। কেমনে? আমাকে যে কাজটা করতে হবে, ডি এর মান ফিক্স, বি এর মান ফিক্স। তাহলে এখন যে কাজটা করতে হবে, এই সাইন আলফা যেটা, এটাকে ম্যাক্স করতে হবে। কেন ম্যাক্স? স্বাভাবিক, সময়ের সাথে সাইন আলফার সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। তাহলে সময় যদি কম করতে হয়, সাইন আলফা বেশি করতে হবে, এটা মান বাড়াইতে হবে। এখন বলো সাইন আলফা এটার ম্যাক্সিমাম ভ্যালুটা কত বলো তো? 1। তাহলে সাইন আলফা এর মান যদি 1 হয়, তাহলে সাইন কতর মান 1? আমরা জানি সাইন 90 মান 1, তাহলে আলফা সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এর মানে তুমি যদি সবচেয়ে কম সময়ে নদী অতিক্রম করতে চাও, তাহলে তোমাকে 90 ডিগ্রি কোণে নৌকা চালাইতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। এর মানে ব্যাপারটা হচ্ছে এমন, এটা যদি নদী হয়, এইদিকে যদি স্রোত থাকে, তোমাকে এই দিকে নৌকা চালাইতে হবে। আবারও বলছি, এইদিকে নৌকা চালাইতে হবে, নট তুমি এইদিকে যাবা। তুমি এইদিকে নৌকা চালাইলে স্বাভাবিক যে তুমি এইদিকে চলে যাবা, বাট তোমাকে নৌকা চালানো শুরু করতে হবে এইদিকে, দ্যাট মিনস আলফার মান 90। এবার আসো, সবাই এটার জন্য নতুন সূত্র শিখে, আমি মাফ চাই, এত সূত্র শিখার আমার টাইম নেই। আমি কি করব দেখো, আমি খালি একটা কথাই মনে রাখবো, সর্বনিম্ন সময় বলা মানেই হচ্ছে আলফার মান 90, এটা তো বুঝছো। কারণ টাইম মিনিমাম করতে হলে সাইন আলফা ম্যাক্স করতে হবে, সাইন আলফার সর্বোচ্চ মান হতে পারে 1, এর থেকে বেশি হতে পারে না।
এবং এই 1 হয় কখন, যখন আলফার মান 90 হয়। এর মানে সোজা কথা, আলফার মান যদি 90 হয় তাহলে টাইমটা সবচেয়ে কম হবে, লোয়েস্ট টাইম। এখন তাহলে তোমাকে পরীক্ষায় আমি যখন প্রশ্ন করব, কি প্রশ্ন করতে পারি? এর আগে যত প্রশ্ন করেছি সব প্রশ্ন আমি তোমাকে আবার করতে পারি, সব প্রশ্ন আমি তোমাকে আবার করতে পারি। তাহলে সব প্রশ্নের জন্য এতগুলো সূত্র আবার শিখবা? নো, নেভার, আমার পক্ষ থেকে না। কেননা আমি তোমাকে শেখাবো হচ্ছে, তুমি চিন্তা করবা হচ্ছে সর্বনিম্ন সময় বলছে মানে আলফার মান 90 আমি জানি, অতএব আমার কিছু করার দরকার নাই, আমি আগের সূত্রগুলোই পড়বো, আলফার মান 90 বসাবো। তোমাকে বললাম স্রোত বরাবর অতিক্রম দূরত্ব কত, ইউ প্লাস বি কজ আলফা, আলফার জায়গায় 90। অনেকে মুখস্থ করে ইউ, নো নেভার, আমি ইউ প্লাস বি কজ আলফা লিখবো, আলফার জায়গায় 90 বসাবো। মানে এই 90টা আমি বসাবো, অসুবিধা আছে? আর তোমার অসুবিধা হবে একটাই, সর্বনিম্ন সময় বলে দিলে কখনো আলফা বলে দিবে না। আগে যেরকম আলফা বলে দিত এখন বলে দিবে না, কারণ সর্বনিম্ন সময় বলা মানেই তো আলফার মান 90 তুমি জানো। তাহলে আমি আবার বলছি ভাইয়া, তুমি সর্বনিম্ন সময়ের কথা যদি প্রশ্নের মধ্যে পাও তুমি তো খুশিতে লাফাবা, কারণ আলফার মান 90 তুমি জানো। জাস্ট তোমাকে জানতে হবে, তুমি জানো। হ্যাঁ, তুমি যে জানো সেটা যদি তুমি না জানো তাহলে সমস্যা আছে। এখন তুমি জানো যে আলফার মান 90, তাহলে আমি কি করবো ভাইয়া, আগের সকল সূত্রে হুবহু যা জিজ্ঞেস করবে সেম কোয়েশ্চেন, খালি আলফার মান 90 বসে দিব, পারবো না? আচ্ছা, এবার তোমাকে যে কাজটা করব, তাহলে আমি যেহেতু তোমাকে অলরেডি বলেই দিয়েছি আলফার মান 90, এর মধ্যে তুমি বুঝতেই পারছো আমি আর এখানে কিছুই পড়ানো লাগবে না। বোকার মতো সব পড়তে গেলে আমি এখন তোমাকে অনেক কিছু পড়াইতাম, পড়াবো না, দরকার নেই। আলফার মান 90 বসাবো আর কি, বসে ম্যাথ করে ফেলবা, সব ম্যাথ শেষ। আগে যতটা ম্যাথ করছো একটু আগে, সব ম্যাথ এখন আবার করতে হবে, সব কোনো অসুবিধা নেই, কোনো শর্টকাটের দরকার নেই। আলফার মান 90 বসে ম্যাথ করে ফেলবো। নেক্সট ভাইয়া, এবার তাহলে স্পেশাল কনসেপ্ট এটা ডাইরেক্ট শেষ। এবার আসবে সর্বনিম্ন দূরত্বে নদী অতিক্রম। সর্বনিম্ন দূরত্বে নদী অতিক্রম, ভাই এই কনসেপ্টটা তুমি অলরেডি পারো, বাট তোমাকে জাস্ট আমরা এভাবে বলিনি, এটাই কিন্তু তুমি পারো। আচ্ছা বলো তো, এটা যদি একটা নদী হয়, এই বিন্দু থেকে কোনো একটা নৌকা নদীর অপর পারে যেতে চায়, সে চায় যে সময় কতক্ষণ লাগছে এটা ম্যাটার না, তার ম্যাটার হচ্ছে সে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে ওই পারে যাবে। আচ্ছা বলো তো, এই পার থেকে ওই পারে সবচেয়ে কাছের বিন্দু কোনটা? ভেরি সিম্পল, এই পার থেকে ওই পারে সবচেয়ে কাছের বিন্দু হচ্ছে এটা। এর মানে তোমাকে এখান থেকে এখানে যেতে হবে, তাইলে তুমি সবচেয়ে কম দূরত্ব নদী অতিক্রম করবা। সবচেয়ে কম দূরত্ব নদী অতিক্রম করতে হলে এদিকে যেতে হবে। এখন তোমার কি মনে হয় নদীতে এদিকে রওনা দিলে আমরা কি এদিকে যাই না, কারণ আমার এদিকে স্রোতের বেগ আছে ইউ, এইদিকে রওনা দিলে আমরা এদিকে চলে যাব। তাহলে আমাকে বলেছে এদিকে যেতেই হবে, এর মানে এদিকে নৌকার লব্ধি থাকতে হবে, স্বাভাবিক না? লব্ধি যদি এই বরাবর হয় তাহলে নৌকাটা তো এই বরাবরই যাবে। তাহলে লব্ধি এখানে হতে হলে স্রোত যদি এদিকে থাকে নৌকাটা নিশ্চয়ই এইদিকে চলতে হবে। তাহলে এই কোণের নামটা কি আলফা, আর এই কোণের মানটা কি থিটা ইকুয়ালস টু 90। তাহলে এই ধরনের ম্যাথ আমরা এর আগে করছি না? কীভাবে করছিলাম? আমরা জানি tan 90 ইকুয়ালস টু ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস বি কজ আলফা। tan 90 মান হচ্ছে 1/0, এর মান হচ্ছে ভি সাইন আলফা ডিভাইড বাই ইউ প্লাস বি কজ আলফা। এরপর আমরা বজ্রগুণন করেছিলাম ইউ প্লাস বি কজ আলফা ইকুয়ালস টু 0। এরপর আমরা বলেছিলাম বি কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ। এরপর আমরা বলেছিলাম কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ইউ বাই বি। এরপর আমরা বলেছিলাম আলফা ইকুয়ালস টু কস ইনভার্স মাইনাস ইউ বাই বি। এবার ইউ আর বি এর মান বসালে তুমি আলফা পেয়ে যাবা। তবে লিখিত পরীক্ষা আমরা এটা অ্যাপ্লাই করতে বারণ করি, ইন্টারমিডিয়েটে অ্যাডমিশনে করা যায়। ইন্টারমিডিয়েটে আমরা বলি যে তোমরা এখান থেকে ভেঙে করবা, এখান থেকে ভেঙে এতটুকু করে যাবা, আমরা এর আগেও করাইছি। তবে তুমি এটা মুখস্থ রাখলে এমসিকিউতে সুবিধা হবে, অ্যাডমিশনে সুবিধা হবে, আবার একটা ম্যাথ করার পর তুমি কনফার্ম হতে পারবে যে ভুল হয়নি। তাহলে এবারও আবার অনেকে নতুন সূত্র শিখতে চায়, নো ভাইয়া নো, একটু ম্যাথ বড় হবে কিন্তু মাথা জ্যাম হবে না। সেটা কি? ও ভাইয়া তুমি অলরেডি আলফা বের করা শিখে গেছো না, তোমার ঝামেলাটা কোন জায়গায় হবে জানো? তোমার এখানে ঝামেলা হয়তো কি আলফা দেওয়া নাই, তো আলফা দেওয়া না, আলফা 90। এখানে ঝামেলা হচ্ছে আলফা দেওয়া নাই, তো আলফা দেওয়া নেই, এভাবে আলফা বের করবো। আলফা যদি বের করতে পারি সেম প্রশ্ন আবার, সেম প্রশ্ন আবার, এর মানে তুমি সেম প্রশ্নগুলো আবার করতে পারবা। আমি আশা করি তোমাকে বুঝাইতে পারছি যে একবারে সিম্পল একটা ব্যাপার স্যাপার, তাই না? আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা তো এটা আগে করছি, ওই জন্য এখানে বেশি কথা বলছি না। তাহলে সর্বনিম্ন দূরত্ব বললে থিটার মান 90, সর্বনিম্ন সময় বললে
আলফার মান 90। এতটুকু আমাদের ক্লিয়ার। এবার আমরা যে কাজটা করব, তাহলে নদী নৌকা সংক্রান্ত যত ফর্মুলা আছে সব আমরা করে ফেললাম। এবার তোমাকে আমি এখন একটা প্রশ্ন বানাই দিব, সেই প্রশ্ন অনুসারে তোমাকে যে কাজটা করতে হবে একেবারে একেবারে আমরা এমনভাবে প্রশ্ন দিব যাতে মোটামুটি সব প্রশ্ন একসাথে কভার হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা ওইরকম একটা প্রশ্ন তোমাকে বানাই দিই। তাহলে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, জেনারেল কনসেপ্ট যেটা সেটা সবসময় ব্যবহার করা যায়, আর তাহলে আমরা ওইটাই ব্যবহার করব, আমরা আর কোনো কিছু শিখবো না। সর্বনিম্ন সময় বললে আমরা কী করব, আলফার মান 90 ধরে ওই জেনারেল ফর্মুলাগুলো ইউজ করব। এরপর আমরা কি বললাম, যদি আমাকে বলা হয় এই সর্বনিম্ন দূরত্ব, তাহলে আমরা থিটার মান 90 ধরে টেন থিটার ফর্মুলা দিয়ে আলফা বের করব। আলফা বের করার পর আমার কাজ কীভাবে বলো তো, ওই আলফা ব্যবহার করে যদি প্রয়োজন হয় আমরা বাকি সবগুলো তথ্য বের করা। সো আসো তোমাদেরকে আমি একটা ম্যাথ করাচ্ছি, মানে আমি প্রশ্ন লিখছি। আমি প্রশ্ন লিখতে লিখতে আমার মনে হয় আমার স্টুডেন্ট হিসেবে তোমরা, আমি লিখতে লিখতেই তুমি আনসার বের করে ফেলতে পারবে ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। সো আসো, বিশ্বাসের মর্যাদা রাখো। অনেক চালাক আছে, আমি লিখতে লিখতে আমরা থামাই দিবে, এরপর সলভ করবে, এরপর ইউর বিশ্বাস ইজ রাইট। আসো, এটা করলেও ভালো, আমি করতে তুমি করে ফেললাম। তাহলে আসো, কোয়েশ্চেনটাকে আমি ফর্মালি না দিয়ে ইনফর্মালি দিই। হ্যাঁ, স্রোতের বেগ দিলাম হচ্ছে ইউ এর মান দিলাম হচ্ছে তোমার মনে করো ইউর মান দিলাম হচ্ছে তোমার মনে করো এই স্রোতের বেগ 10 কিলোমিটার পার আওয়ার। এরপর বি এর মান দিলাম হচ্ছে মনে করো আমরা এই স্রোত নৌকার বেগ দিলাম হচ্ছে মনে করো 15 কিলোমিটার পার আওয়ার। এরপরে আলফার মান দিলাম হচ্ছে মনে করো 60 ডিগ্রি। আর নদীর যে প্রস্থ এটা দিলাম হচ্ছে 10 কিলোমিটার। এটা হচ্ছে আমার প্রশ্ন। ক্লিয়ার? মানে প্রশ্নের মধ্যে এই তথ্যগুলো দিয়ে দিয়েছি, এগুলো ভেঙে ভেঙে বলবে, আমরা দিয়ে দিলাম ডাইরেক্ট। এবার আমি একটা একটা প্রশ্ন করি। এক নাম্বার প্রশ্ন হচ্ছে, নৌকাটি প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে যাবে? নৌকাটি প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে যাবে? আনসার বের করে ফেলো। দুই নাম্বার প্রশ্ন হচ্ছে, নৌকাটি স্রোত বরাবর কত বেগে যাবে? 3 নাম্বার, নৌকাটি প্রস্থ বরাবর কত বেগে যাবে? 4 নাম্বার হচ্ছে, নৌকাটি প্রকৃতপক্ষে অপর পাড়ে যেতে কত দূরত্ব অতিক্রম করে? নৌকাটি প্রকৃতপক্ষে অপর পাড়ে যেতে কত দূরত্ব অতিক্রম করে? 5 নাম্বার প্রশ্ন হচ্ছে, 5 নাম্বার প্রশ্ন হচ্ছে, নৌকাটি নদী অতিক্রম করতে নৌকাটি কত সময়ে নদী অতিক্রম করে? ভাইয়া তোমরা ডিজিটাল হইও না, একটু লেখালেখি করিও। তোমরা তো এখন স্লাইডে বিশ্বাসী, স্লাইড দেখাবো, পড়বা, স্ক্রিনশট দিব, মারবা, আজীবন থেকে যাবে, পড়ার গোষ্ঠী সহ উদ্ধার হয়ে যাবে। অনলাইনে পড়াটা আমি নিজেও খুব কম সাপোর্ট করি। কেন কম সাপোর্ট করি? এই কারণে, কারণ অনলাইনে আসলে তোমাকে তো আমি মনিটরিং অত প্রপারলি করতে পারছি না। তবে হ্যাঁ, অনলাইনটা তোমার জন্য সবচেয়ে উপকারী যদি তোমার আশেপাশে তুমি হয়তো এমন কাউকে পাচ্ছ না যার কাছে পড়ে তুমি সন্তুষ্ট। অনেক সময় অনেকে হয় এরকম, শহরাঞ্চলেও কেউ একজনকে মানে এখানে একটা বুঝতে হয় যে তুমি যার কাছে পড়াটা তার লেকচার শোনার পর পড়াটা ইজি মনে হতে হবে। আর আমার লেকচার শুনে তোমার কাছে পদার্থবিজ্ঞানকে আরও কঠিন মনে হয়, অন্যদের লেকচার শুনে সহজ মনে হয়। সো তুমি আমাকে অ্যাভয়েড করা উচিত, কারণ তুমি কোথাও চান্স না পেলে, তোমার জীবন ধ্বংস হলে আমার কিছু যায় আসবে না, তোমার যায় আসবে। অর্থাৎ তোমার কাজ হচ্ছে তুমি যার কাছে খুব ভালো বুঝছো সেখানে যাবা, যে পড়ানোর পর তোমার কাছে জিনিসটা কি ইজি মনে হচ্ছে। কারণ শিক্ষকের কাজ ইজি করা, শিক্ষকের কাজ কিন্তু পড়ে দেওয়া না।
আমাদের কাজ হচ্ছে পড়াই দেওয়া, তোমাকে ইজি করে দেওয়া, কিন্তু তোমার পড়াটা তোমাকেই পড়তে হবে দিন শেষে। তো ওই জন্য মানে আমি নিজেও সাপোর্ট করি যে তোমার যদি আশেপাশে খুব ভালো ব্যাকআপ থাকে তাহলে ওকে। বাট হ্যাঁ, এই অনলাইনের কল্যাণে যে সুবিধাটা হয়েছে, অনেকে দেখা গেল হচ্ছে তুমি হয়তো, যেমন আমার অনেক ঢাকার স্টুডেন্টও আছে, সেই ঢাকাতে হয়তো দেখা গেলো কোনো কারণে তার কাছে কোনো স্যারের ক্লাস ভালো লাগছে না, হতে পারে না, হতে পারে যে এক একজনের কাছে একজনকে ভালো লাগবে, আমার ক্লাসে সব ভালো লাগবে না, তো অনেকে আমার ক্লাস করে বমিও করে দিতে পারে। এখন এটা স্বাভাবিক ব্যাপার। তো যার কাছে যার ক্লাস ভালো লাগে, এখন যদি এরকম হয় যে না আমি পড়ে উপকার হচ্ছে, সো অনলাইন ওকে। বাট যে আমি দেখছি আশেপাশে আমি পারফেক্ট সলিউশন পাচ্ছি এবং আমার কোনো কিছুতে অসুবিধা হচ্ছে না, তাহলে অনলাইন ইজ নট ওকে, প্রয়োজন নাই তো এটা ডিভাইসের সামনে বসে থাকা। এবার আসি, তবে অনলাইনের ক্ষেত্রে তোমাকে খুব সতর্ক থাকতে হবে। আমি তো আমাদের ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি অনলাইনে করবা, তাহলে অনলাইনের ক্ষেত্রে আমি বলি কি তোমরা এই কাজটা করো না। মানে অনলাইনে বেস্ট ওয়েতে যদি তুমি করতে চাও, মানে তুমি অনলাইনে করতে বাধ্য বা তুমি অনলাইনে ইউজ টু, তাহলে সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে জানো? তোমরা এটা করো না। সেটা হচ্ছে অফলাইনে যেরকম মানুষ একটা নির্দিষ্ট টাইমে গিয়ে গিয়ে বেসে ক্লাস করে, তোমারও সে কাজটা করতে হবে। মানে এরকম তুমি মনে করো এই শনি সোম বুধ এতটা বাজে বসবা ফিজিক্স ক্লাস করার জন্য, তুমি প্রতি শনি সোম বুধ এতটা বাজে ফিজিক্স ক্লাস করার জন্য বসবা, অথবা সপ্তাহে 4 দিন বসবা, মানে ফিক্স করা লাগবে এতটা বাজে বসবো, এতক্ষণ ক্লাস করবো। অনলাইনের ক্ষেত্রে হয়তো দেখা যায় হচ্ছে ক্লাসটা ওই নোট সহ মিলাইলে, আমার ক্লাসে তো আমি নোট করতে বলি অবশ্যই, তাহলে নোট সহ মিলাইলে হয়তো 1 ঘন্টার ক্লাসটা 1.5 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, অসুবিধা নেই। সেটা মাথায় রেখে তুমি এরকম সেট করে রাখবা যে প্রতিদিন এই টাইমে করবো, মানে মিস যাওয়া যাবে না, মানে একবার অফলাইনের মতো। অফলাইনে যেরকম মিস চলে যাচ্ছে, মানে আর করতে পারছি না, তুমি চিন্তা করো না এটা হলে মনে আর করতে পারবো না, সো এরকমভাবে চিন্তা করতে হবে, তাইলে তোমার একটা মনে করি স্টামিনা আসবে। আর আমার স্টুডেন্টদের ক্ষেত্রে আমি নিজে খোঁজখবর নিব, যে আমি সবসময় তার খোঁজখবর নেওয়া সম্ভব না, আমার একটা প্ল্যান আছে সামনে, প্রতি 1 মাস পর কার কতটুকু আপডেট সেটা খবর নেওয়া, তাহলে অন্তত বোঝা যাবে। আর কেউ যদি টাকা দিয়ে ক্লাস না করে তারা বাইর করে দিব, টাকাও রিটার্ন দিয়ে দিব, দরকার নেই। তোমার পড়ানোর জন্য আসছি, হুদাই করবে বেচার জন্য না। নৌকাটি কত সময় নদী অতিক্রম করে? স্রোত বরাবর বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব কত? স্রোত বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব কত? স্রোত বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব কত? স্রোত বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব কত, এটা আমরা জিজ্ঞেস করলাম, শেষ তো। এবার আমরা 7 নম্বর প্রশ্ন করলাম। 7 নম্বর প্রশ্ন করলাম হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী অতিক্রম করতে হলে নৌকাকে কত কোণে রওনা দিতে হবে? এরপর 8 নাম্বার, সর্বনিম্ন সময়ে 1 থেকে 5 সলভ করো। মানে বুঝছো তো? সর্বনিম্ন সময় এটা এভাবে সলভ করতে হবে, মানে উপরে ম্যাথগুলো আবার। এরপর আসা হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বার হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী অতিক্রম করতে হলে নৌকাকে কত কোণে রওনা দিতে হবে? 10 নম্বর বললাম সর্বনিম্ন দূরত্বে 1 থেকে 5 সলভ করো। সো ভিডিও থামায়া অবশ্যই তোমরা এগুলো সলভ করবা। দেন এবার আমরা একটু দেখবো যে আমাদের সলভিংয়ের সাথে তোমাদের মিলে কিনা। আমার তো ভাই এখানে ক্যালকুলেটর নাই, 1 মিনিট ওয়েট করো, আমি ক্যালকুলেটর নিয়ে আসি, তাহলে তোমাকে ডিরেক্টলি বলে দিতে পারবো আনসার কত। আসো আমরা দেখাই ভাইয়া। আশা করছি এতক্ষণে তোমরা করে ফেলছো। সো আমি এখন আগাচ্ছি একটা, হ্যাঁ আমি খুব দ্রুত ট্রাই করবো যে তোমাকে আনসারটা মিলে নেওয়ার জন্য আর কি, বুঝছো?
অনলাইনের ক্ষেত্রে তো হচ্ছে আবার অফলাইনের মতো তুমি আমার সাথে সামনাসামনি মিলাইতে পারবে না, ওই জন্য আমরা এখান থেকে বলে দিই। তাহলে আমার ইউ দেওয়া আছে, বি দেওয়া আছে, আলফা দেওয়া আছে, ডি দেওয়া আছে। বলেছে নৌকাটি প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে চলবে। তাহলে বেগের মান বের করতে হলে আর সমান কত হবে, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইউ বি কজ অফ আলফা। তাহলে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ ইন্টু বি ইন্টু কজ অফ আলফা। আমি দ্রুত করতেছি, চেক করছি না, হ্যাঁ। কোনো একটা আনসার যদি বাই চান্স ভুল হয় একটু কমেন্টে জানাবো, আমি বলে দিব, এই যে সবাইকে বলে দিব। তাহলে মানে হচ্ছে আমি 2বার করছি না আর কি, 21.79। যেহেতু এগুলা ব্যাগ, আমি ব্যাগ পাইছি, এটার ব্যাগ যেহেতু কিলোমিটার পার আওয়ার, এটার ব্যাগ হচ্ছে কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের এখানে 1 নম্বর আনসার শেষ। 2 নম্বর যেটা সেটা হচ্ছে সরি 2 নম্বর না, 1 নম্বরে আরেকটা আনসার আছে থিটা। তাহলে থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারি tan ইনভার্স ভি সাইন আলফা। তাহলে 15 সাইন আলফা, আলফার মান কত 60, ভি সাইন আলফা ডিভাইড বাই ইউ, ইউ এর মান হচ্ছে 10 প্লাস ভি মানে 15, ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে কজ আলফা মান হচ্ছে 16। তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমার এখানে থিটার মান আসতে হচ্ছে 36.59 ডিগ্রি, হ্যাঁ। আচ্ছা, এটা গেলে 1 নম্বরের আনসার। 2 নম্বরের আনসার আসো, নৌকাটি স্রোত বরাবর কত বেগে যাবে। তাহলে বলো তো স্রোত বরাবর, হ্যাঁ, স্রোত বরাবর কত, ইউ প্লাস বি কজ আলফা। স্রোত বরাবর বলছে না, তাহলে এই 2 নম্বর নৌকাটি স্রোত বরাবর ইউ প্লাস বি কজ আলফা। তাহলে ইউ হচ্ছে 10 প্লাস বি মান হচ্ছে 15, কজ আলফা মান হচ্ছে 60 না। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 17.5 এত কিলোমিটার পার আওয়ার। তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন হচ্ছে নৌকাটি প্রস্থ বরাবর কত বেগে যাবে। তাহলে সেটা হচ্ছে ভি সাইন আলফা। প্রস্থ বরাবর হচ্ছে ভি সাইন আলফা, ভি সাইন আলফার মানটা কত 15, সাইন আলফার মান হচ্ছে 60। তাহলে আমাদের আনসার হচ্ছে তোমার 12.99 এত কিলোমিটার পার আওয়ার। যেহেতু এগুলো এক একটা কিন্তু ব্যাগ, তাই না। এবার আসো 4 নম্বরে তোমাকে প্রশ্ন করেছে নৌকাটি প্রকৃতপক্ষে অপর পাড়ে যেতে কত অপর পাড়ে যেতে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে নৌকাটি প্রকৃতপক্ষে অপর পাড়ে যেতে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে অপর পাড়ে যেতে অতিক্রমের দূরত্ব হচ্ছে আমরা বলতে পারি প্রকৃতপক্ষে এস মান হচ্ছে লব্ধি বরাবর, এস ইকুয়াল টু হচ্ছে আর টি। আর এর মান আমরা জানি, টি এর মান জানি না। তাহলে টি এর মান আগে বের করে নিতে হবে। সো আমার মনে হয় আমরা এই সিকোয়েন্সটা এভাবে না দিয়ে এভাবে দিলে ভালো হতো, সময়টা আগে দিলে ভালো হতো। যে পরীক্ষা তো আর এভাবে আসবে না, পরীক্ষা তোমাকে এটা বললে আগে টি বের করে তারপর তুমি এটা করবা। সো আমি একটু চলে যাই হচ্ছে আমাদের সময় কোনটা এই যে 5 নাম্বার। আগে আমরা 5 নাম্বার করি না, তাহলে আমাদের একটু সুবিধা হবে। তাহলে আমরা 5 নাম্বারটা আগে করে ফেলি। তাহলে আমরা আগে করি 5 নাম্বার। তো 5 নাম্বার হচ্ছে আমরা কী বের করবো, সময়। তাহলে সময়ের ফর্মুলা টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। তাহলে আমাদের এই যে ডি এর মান কত, ডি হচ্ছে 10 কিলোমিটার। তাহলে 10 ডিভাইডেড বাই বি সাইন আলফা, বি মান হচ্ছে 15, সাইন আলফা, আলফা মান হচ্ছে 60। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 0.77 এত আওয়ার। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের থাকতে পারে, স্যার আমরা এখানে একক চেঞ্জ করবো কিনা। প্রথম কথা, সাইন আলফার কোনো একক নেই, বি এর একক আছে, ডি এর একক আছে। এখন বি এর যে একক এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, তাহলে তোমাকে এখানে ডিটাকে কিলোমিটার হিসাব করতে হবে। এখন বি এর একক যদি মিটার পার সেকেন্ড হয়, তাহলে তোমাকে ডিটা করতে হবে মিটারে নিতে হবে। মানে ব্যাগের একক আর দূরত্বের এককের মধ্যে কমন যে এককটা আছে সেটা সেম হইতে হবে। যেমন মনে করো ব্যাগের একক হচ্ছে কিলোমিটার পার মিনিট, তাহলে দূরত্ব কিলোমিটার হইতে হবে। এককে তুমি ব্যাগকে এখন এসআইতে কনভার্ট করতে হবে এমন কোনো দরকার নেই। কিলোমিটার পার মিনিটে থাকলে তোমার কিলোমিটার কাটা যাবে, আনসার কিলোমিটারে আসবে, মিনিটে আসবে। এখানে এটা হচ্ছে কিলোমিটার, এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার কাটাকাটি নিচে থেকে পার আওয়ারটা উপরে উঠে আওয়ার হলো, এটা হচ্ছে এত আওয়ার। চাইলে তুমি মিনিটে নিতে পারবে, ইট ডাজেন্ট ম্যাটার, বাট কত হচ্ছে এবার রেখে দিলে কোনো অসুবিধা নাই। এবার আমি 4 নাম্বার করি। 4 নাম্বারটা আমি এটা আগে দিলে তোমাদের জন্য একটু সুবিধা হইতো, বাট হয়তো দেখা গেল হচ্ছে তুমি যখন 4 করছো, 4 করতে করতে তোমার আসলে ওই যে 5টা করা হয়ে গেছে আর কি। আচ্ছা, এবার আসলে নৌকাটি প্রকৃতপক্ষে অপর পাড়ে যেতে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এস ইকুয়ালস টু আর টি। তাহলে আমি আর এর মান তো একটু আগে বের করছি 21.79, আর টি এর মান এখন বের করছি 0.77। তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে 16.78 এত কিলোমিটার। এবার হচ্ছে 4 করলাম, 5 করলাম, 6 করি। 6 নাম্বার বলেছে স্রোত বরাবর নৌকার অতিক্রম দূরত্ব মানে হচ্ছে এক্স এর মান। তাহলে এক্স সমান কি, ইউ প্লাস বি কজ আলফা ইন্টু টি। তাহলে ইউ প্লাস বি কজ আলফা, তো আমি ইউ প্লাস বি কজ আলফা ইন্টু টি। তাহলে হচ্ছে ইউ প্লাস বি কজ আলফার মানে আমি আগে পাইছি 17.5 ইন্টু টি, টি এর মান হচ্ছে 0.77। ক্যালকুলেশন করলে পাবো 13.448 এত
কিলোমিটার। এটা হচ্ছে আমাদের 6 নাম্বার। 7 নাম্বার বলছে সর্বনিম্ন সময়ে নদী অতিক্রম। তাহলে 7 নাম্বার যখন আমাকে সর্বনিম্ন সময় বলছে, ডাইরেক্ট আলফার মান 90, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? আলফার মান 90। এবার তোমাকে বলছে আবার 1 থেকে 5 করো। তাহলে এবার আমি আবার 1 থেকে 5 করব। তাহলে 1 যদি আমি করতে চাই, 1-এর আনসারগুলো এবার কেমন হবে বলো তো? 1-এর ক্ষেত্রে আনসার হচ্ছে কি, ওই এক্ষেত্রে যখন তুমি আলফার মান কত বসাবা, 90, আগের মতো সেম ম্যাথ করবা, আলফার মান 90 বসাবা। তাহলে আলফার মান 90 বসালে হচ্ছে 10 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার আর 2 ইউবি কজ আলফা, এটাও 90 হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে এবার আর এর মান পাচ্ছি হচ্ছে 18.02। তো আমার মনে হয় সেমভাবে তুমি করতে পারবা, সবগুলো ফর্মুলা সেম, খালি আলফার জায়গায় 90 বসায় যা আনসার আসে। তাহলে পারবা না? আমি এটা আর করে দিচ্ছি না, তাহলে তুমি এটা পারবা। এই যে 7 পারলা, 8ও পারলা, এবার 9-এর ক্ষেত্রে হচ্ছে ওই যে তুমি তো জেনারেল নিয়মে করে আসবা, আলফা ইকুয়ালস টু কস ইনভার্স মাইনাস ইউ বাই বি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওই যে ইউ বাই বি আসার পর এই যে কস ইনভার্স মাইনাস ইউ বাই বি, ইউ এর মানটা কত, ইউ এর মান 10, বি এর মানটা কত 15, ক্যালকুলেশন করলে আমরা আনসার পেলাম 131.81। ক্যালকুলেশন এটাই। দেন এবার তুমি আবার সব ম্যাথ করবা আলফার মান এত ধরে, আলফার এই মানটা বসিয়ে তুমি সবগুলো ম্যাথ সলভ করবা। আই হোপ কোনো অসুবিধা হবে না, আমি আর শুধু তোমাকে ওইটা দিয়ে বিরক্ত করতে চাচ্ছি না। তো আসো, একটু পারলে জানাই দিও আমাকে আনসারগুলো কেমন আসছে, সবার আনসার সেম আসছে কিনা আমি একটু চেক করে নিব। তাহলে আমাদের এটা থাকলো। এবার আসো তোমাদেরকে আমরা 2-1টা ম্যাথ, আমি এটা বিশ্বাস করি এতটুকু তুমি পারছো মানে হচ্ছে এবার নদী নৌকা যেমন ম্যাথ পরীক্ষা তোমার দেখ না কেন কোনো অসুবিধা নেই। তাও জনস্বার্থে আমরা এখন কয়েকটা প্রশ্ন, মানে এটা তো বানিয়ে দেওয়া প্রশ্ন, কয়েকটা আমরা রিয়েল প্রশ্ন একটু সলভ করি, কি বলো? জনস্বার্থে একটু সলভ করি, মানে না করলেও হয়তো, বাট আমরা করবো, না করলেও হয়তো বলে কোনো শব্দ নাই। তাহলে আমরা এখন সলভ করব। আসলে আমরা জনস্বার্থে কিছু প্রশ্ন সলভ করি। আমরা প্রশ্ন সলভ করব হচ্ছে আমাদের বই, যেটা আমাদের বইয়ের মধ্যে তুমি গেলে টাইপ নাম্বার 10 পাবা, এই 72 নম্বর ম্যাথটা। এই 72 নম্বর ম্যাথটা আমরা একটু সলভ করি। 72 নম্বর যে ম্যাথটা, এটা আমরা তোমাদেরকে সলভ করে দেখাই। ওকে, আসো খেয়াল করো। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাবো, তাহলে কি পাচ্ছি দেখো, আমি প্রশ্নটা একটু লিখে ফেলি। প্রশ্নটা হচ্ছে একটি নদীতে স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার এবং নৌকার বেগ 12 কিলোমিটার পার আওয়ার। এবার বলেছে নদীর প্রস্থ বলেছে 10 কিলোমিটার। এবার তোমাকে আমি এ নাম্বার প্রশ্ন করেছি। কি প্রশ্ন করেছি? সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে নৌকাটিকে কোন দিক বরাবর চালনা করতে হবে। এরপর বলেছে সর্বনিম্ন দূরত্ব কত। এরপর বলেছে কত সময় লাগবে। বি নাম্বার প্রশ্ন করেছে সর্বনিম্ন সময়ে আমি আশা করব এই ম্যাথগুলা আমি নিজে করাই দেওয়ার আগে তোমরা করে ফেলতে পারবে এবং চেষ্টা করবা। সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে কোন দিকে চালনা করতে হবে। বলেছে এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত হবে এবং কত সময় লাগবে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। সো আমি একটু বলে দিই আর তুমি আনসারগুলো একটু মিলিয়ে নিবা। আমরা একটু আমাদের বইতেও আনসার লেখা আছে, তাও একটু চেক করে নিবা। আমাদের এখানে এটা আনসার লেখা আছে 120 ডিগ্রি 120 ডিগ্রি 1 কিলোমিটার 0.96 আওয়ার। এটা দেওয়া আছে হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 11.18 কিলোমিটার
এটা হচ্ছে 0.83 আওয়ার। আসো আমরা তাহলে সলভ করি। তাহলে প্রথমত আসো আমরা এটা সলভ করি। বলেছে একটি নদীতে স্রোতের বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, এর মানে ইউ এর মান হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। এরপর বলেছে নৌকার বেগ 12, এর মানে বি এর মান হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। এরপর বলেছে নদীর প্রস্থ, এর মান হচ্ছে ডি এর মান হচ্ছে 10 কিলোমিটার। ভেরি সিম্পল। এবার আমরা এ নাম্বার ম্যাথ সলভ করবো। ওকে, এ নাম্বারে বলেছে সর্বনিম্ন দূরত্বে, সর্বনিম্ন কি বলেছে ভাইয়া? দূরত্ব। তাহলে যেহেতু সর্বনিম্ন দূরত্ব বলেছে, এর মানে আমি সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে কার মান 90 জানি বলো তো? থিটার মান 90। তাহলে আমাদের এ নাম্বার করার জন্য থিটার মান 90। তাহলে ওই 1090 ফর্মুলাটা করে তুমি শেষ পর্যন্ত পাবা আলফা ইকুয়ালস টু কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে এখান থেকে কস ইনভার্স মাইনাস ইউ এর মানটা হচ্ছে 6, বি এর মানটা হচ্ছে 12, ক্যালকুলেশন করলে 120 ডিগ্রি পাবা, আলফা শেষ। বলেছে নদী পার হতে হলে নৌকাটি কোন দিক বরাবর চালনা করতে হবে? এই দিক বরাবর 120 ডিগ্রি কোণে চালনা করতে হবে। এরপর বলছে সর্বনিম্ন দূরত্বটা কত? এটা নিয়ে কেউ কনফিউজ হতে পারো, সিম্পল ব্যাপার। মানে ব্যাপারটা হচ্ছে এটা, এখান থেকে 120 ডিগ্রি কোণে রওনা দিলে সে এদিকে স্রোতের বেগ, সে যাবে কোন দিকে? এইদিকে যাবে না? এর মানে এই দিকেই তো যাবে। তাহলে এই বরাবর যে এটা, এই যে এটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব, তাই তো? এই যে অতিক্রান্ত দূরত্ব, এই অতিক্রান্ত দূরত্বটা আমাকে বের করতে বলছে, মানে এটা হচ্ছে নদীর প্রস্থ। দুইজন দুইভাবে চিন্তা করতে পারে। একজন চিন্তা করতে পারে কি, ভাই সর্বনিম্ন দূরত্বটা তো আসলে নদীর প্রস্থই, তাই না? সর্বনিম্ন দূরত্ব মানে তো নদীর প্রস্থ। সেক্ষেত্রে সে আনসার বলে দিল ডি সমান হচ্ছে 1 কিলোমিটার, এটাই সর্বনিম্ন দূরত্ব। আরেকজন চিন্তা করলো যে না ভাইয়া, আমি একবারে খুবই হালালভাবে ম্যাথ করব। তাহলে সর্বনিম্ন দূরত্ব মানে সে যেই বরাবর প্রকৃতপক্ষে গেছে, তাহলে এখন তাকে কী করতে হবে? প্রকৃতপক্ষে অতিক্রান্ত দূরত্ব এসিকোস টু কী করতে হবে? আর টি। এবার সে কী করবে? এখন তাকে তার এই যে প্রথম কাজ হচ্ছে এখান থেকে আর এর মান বের করা, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 UB কজ অফ আলফা। মানে তুমি এটা করবা না, আমি জাস্ট দেখাচ্ছি। ইন্টু টি, টি এর মান তুমি কি বলতে পারো? টি সমান ডি বাই ভি সাইন আলফা। এখন যদি তুমি এখানে মান বসাও, তাহলে আমি শিওর তুমি 1 কিলোমিটারই পাবা। মানে আমি ওই লব্ধি বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করেছি। আসলেই তো এই বরাবরই তো লব্ধি ছিল। তাহলে লব্ধি বরাবর অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে এখানে আসলে নদীর প্রস্থ, কারণ সর্বনিম্ন দূরত্ব নদী অতিক্রম করা মানে হচ্ছে এটাই হচ্ছে সেই রাস্তাটা। আর জেনারেলি তুমি কমন সেন্স দিয়ে বলতেই পারো যে আনসার তো এমনিতে 1 কিলোমিটার হবে, কারণ সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে সর্বনিম্ন দূরত্ব মানেই তো নদীর প্রস্থ। তাহলে অনেক সময় তোমাকে পরীক্ষায় নদীর প্রস্থ না বলে বলতে পারে নদীর এই পার্থক্য ওপারে সর্বনিম্ন দূরত্ব এত, তো অটোমেটিক বুঝে নিতে হবে এটা নদীর প্রস্থের কথা বলছে। এরপর বলছে কত সময় লাগবে। সময় তো আমরা একটু আগে যে টি ইকস টু ডি বাই ভি সাইন আলফা, ডি আমরা জানি, বি এর মান জানি, আলফার মান জানি, মান বসে আনসার শেষ। এবার আসো এখানে বি নাম্বার ম্যাথ। বি নাম্বারে কি বলেছে? সর্বনিম্ন সময়ে, এর মানে বুঝেই গেছো আলফার মান 90। এবারে বলেছে কোন দিকে চালনা করতে হবে? 90। এবার এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত? এক্ষেত্রে পথের দৈর্ঘ্য মানে বুঝছো তো অ্যাকচুয়াল পথ। অ্যাকচুয়াল পথ মানে কিন্তু এস ইকস টু আর টি। তাহলে আর এর মান রুট ওভার ওই আগের মতো এভাবে করবা এখানে। তবে এখানে আলফার মান 120 ছিল, তবে এখানে আলফার মান কত হবে? 90। বসে তুমি ম্যাথ করো, আনসার পেয়ে যাবা। এরপর বলছে কত সময় লাগবে। অলরেডি সময় এখানে বের করছি, কিন্তু যেহেতু বলেছে আবার বের করতে হবে। টি ইকস টু ডি বাই ভি সাইন আলফা, ক্যালকুলেশন করলে তোমরা আনসার পেয়ে যাবা। তো আমি আশা করছি এই ম্যাথ নিয়ে তোমাদের কারো বাকবিতণ্ডা হওয়ার কথা না, কারো কনফিউশনও থাকার কথা না এই ম্যাথটা নিয়ে। তাহলে এবার আমরা আরেকটু সামনের দিকে যাই, আরও দুইটা প্রশ্ন বলি তোমাদেরকে। হ্যাঁ, মানে অন্তত বাসায় প্র্যাকটিস করবা তো অবশ্যই, আমার সাথে কয়েকটা প্র্যাকটিস হয়ে যাক, তাহলে মনে হয় একটু তোমাদের জন্য সুবিধা হতে পারে। আসো এবার আমরা আরেকটু সামনের দিকে আগাই। এবার আমরা করবো হচ্ছে আমাদের বইয়ের 73 নম্বর ম্যাথটা। এটা খুবই ফেমাস একটা ম্যাথ, ওই যে সোর ধরার ম্যাথ। আসো আমরা করি। আমাদের 73 নাম্বার ম্যাথটা করব, 73। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে একটি নদীতে, সরি 73, প্রশ্ন হচ্ছে 4 ms ইনভার্স 1 বেগে প্রবাহিত একটি নদীর এক পাড়ে দাঁড়ানো একজন চোর ঠিক বিপরীত দিকে পুলিশের বোট দেখে স্রোতের দিকে নদীর পাড় বরাবর সমবেগে
সমবেগে দৌড়াতে থাকলো, সমবেগে দৌড়াতে থাকলো। এবার বলেছে বোটের বেগ, বোটের বেগ 5 ms ইনভার্স 1 এবং বোটটি স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে চলছে। এবার বলল পুলিশের বোট চোরকে ধরে ফেললে চোরের ব্যাগ কত? সিম্পল একটা প্রশ্ন, তবে থিঙ্কিংটা একটু ডিফারেন্ট। আসলে আমরা সলভ করি। বলেছে 4 ms ইনভার্স 1 বেগে প্রবাহিত একটি নদী, তাহলে এর মানে নদীতে স্রোতের বেগটা হচ্ছে 4 ms ইনভার্স 1। এত বেগে নদী প্রবাহিত হচ্ছে মানে হচ্ছে আসলে স্রোত প্রবাহিত হচ্ছে। তাহলে বলা হচ্ছে এক পাড়ে দাঁড়ানো একজন চোর। তাহলে দেখো এই জায়গায় মনে করো একজন চোর আছে, এখানে একজন চোর আছে। আচ্ছা, যে কোনো এক পাড়ে একজন দাঁড়ানো চোর, আর এইদিকে মনে করো স্রোত যাচ্ছে। হ্যাঁ, স্রোত ঠিক বিপরীত দিকে পুলিশের বোট দেখে, তাহলে সে যেদিকে আছে তার ঠিক বিপরীত দিকে মানে একবারে বরাবর এখানে সে পুলিশকে দেখছে, এখানে পুলিশের বোট আছে। তাহলে এই চোর, এই পুলিশ, সে এখন এই চোরকে পুলিশ ধরবে। তাহলে কি বললো? দেখে স্রোতের দিকে নদীর ফাট বরাবর সমবেগে দৌড়াতে থাকলো। এর মানে এই চোর পুলিশকে দেখে এই চোরটা এই দিকে সমবেগে, মনে করো বেগের মানটা বি, এই সমবেগ। আচ্ছা, এখানে তো আমরা নৌকার বেগ দিব, এই চোরের বেগ ভি চোর। তাহলে এই চোরের যে বেগটা, সেই বেগটা হচ্ছে কত? ও সরি, এটা তো আমাকে বলে নেই, এটা আমরা হয়তো বের করব। চোরের বেগটাকে আমরা নাম দিলাম বি চোর। তাহলে এই বেগটা কিন্তু সমবেগ, এটা কিন্তু সমবেগ। তাহলে সমবেগে দৌড়াতে থাকলো, এত সমবেগে সে দৌড়াচ্ছে। আচ্ছা, ভালো কথা। এবার বলা হলো বোটের বেগ 5 ms ইনভার্স 1। এই যে পুলিশ এখানে বোট দিয়ে রওনা দিল, এই বোটের বেগটা হচ্ছে 5 ms ইনভার্স 1 এবং বোটটি স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে রওনা দিল। এর মানে আলফার মান হচ্ছে 60 ডিগ্রি কোণে চলছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, বোটটা এদিকে রওনা দিল, চোর এদিকে রওনা দিল, তাহলে বোট লব্ধি বরাবর এদিকে যাচ্ছে। তাহলে এখন বলা হলো পুলিশের বোট চোরকে ধরে ফেললো। এর মানে কি? এর মানে চোরটা এখান থেকে এখানে যখন গেল, ঠিক ওই টাইমে পুলিশের বোটটা এখান থেকে এখানে গেল। এর মানে আমরা কী বুঝলাম? পুলিশের বোটের এখান থেকে এখানে যাইতে যতক্ষণ সময় লাগছে, চোরের এখান থেকে এখানে যাইতেও ঠিক ততক্ষণ সময় লাগছে। বলেছে চোরকে ধরে ফেলে চোরের ব্যাগ কত? এই ভি চোর তোমাকে বের করতে হবে। তাহলে আমাকে একটা প্রশ্নের আনসার দিতে হবে। তাহলে বলো তো, এই চোরের যে অতিক্রান্ত দূরত্ব, সহজ নিয়মে দেখো, এই চোরের যে এখান থেকে এখানে অতিক্রান্ত দূরত্ব, এই অতিক্রান্ত দূরত্বটাকে আমি এক্স নাম দিলাম। আচ্ছা বলো তো, চোরের ক্ষেত্রে যদি এক্স হয়, বোটের জন্য এই এক্স মানে কি? আনুভূমিকভাবে অতিক্রান্ত দূরত্ব। কারণ স্বাভাবিক, এখান থেকে এখানে বোট গেছে, এর মানে কি আনুভূমিকভাবে চোর যতটুকু গেছে বোটও ততটুকু গেছে। তাহলে আমি এভাবে বলতে পারি না, চোরের জন্য এক্স ইকস টু ভি চোর ইন্টু টি। এটা হচ্ছে চোর এক্স দূরত্ব অতিক্রম করছে, এই সূত্র। চোরের ব্যাগ ভি চোর আর সময় হচ্ছে টি। আর এইদিকে পুলিশের জন্য কি হলো? পুলিশ কিন্তু এইদিকে রওনা দিলেও আমরা সহজ হিসেব করি, আমরা আনুভূমিকভাবে পুলিশের অতিক্রান্ত দূরত্ব কিন্তু চোরের সমান। এপার থেকে ওপারে যেতে চোর যতটুকু দূরত্ব অতিক্রম করছিল, পুলিশও কিন্তু আনুভূমিকভাবে ঠিক ততটুকু দূরত্ব অতিক্রম করছিল, না হয়তো ধরতে পারতো না। এখন তাহলে পুলিশের আনুভূমিক দূরত্ব এক্স ইকস টু ইউ প্লাস বি কজ আলফা ইন্টু টি, আমরা খুব ভালো করেই জানি। এখন কন্ডিশন কি বলে? অনেকে এখন বৈশা বলবে যে ভাই টি করতে গিয়ে ও ভাইয়া, আরে হারামজাদা, তোরে কি এখানে টি বের করার মতো কোনো তথ্য দিছে? দেয় নাই, টি লাগবেও না। তুমি বলো না এ এক্স আর এ এক্স কি সেম না? তাহলে আমি কি বলতে পারি? ভি চোর ইন্টু টি কজ টু ইউ প্লাস বি কজ আলফা ইন্টু টি বলতে পারি কি না? তাহলে টি কাটাকাটি, তাহলে ভি চোর ইকস টু ইউ প্লাস বি কজ আলফা। তাহলে আমাদের ইউ এর মানটা কত? 4, বি এর মানটা কত? 5, কজ আলফার মান কত? 60।
ক্যালকুলেশন করলে তুমি আনসার পেয়ে যাবে। তো আনসার হচ্ছে 6.5, বইতে লেখা আছে আমাদের 6.5 ms/1। তাহলে এটা হচ্ছে আমাদের চোরের ব্যাগ। তাহলে চোরের ব্যাগ হচ্ছে 6.5 ms/1। এর মানে চোরটা এত বেগে দৌড়াচ্ছে, তাহলে ব্যাপারটা আবার একটু অন্যভাবে অনেকে বলতে পারো যে আরও সহজে কিন্তু তুমি চিন্তা করতে পারো। এটা ভেরি সিম্পল, এভাবে চিন্তা করা যায় না, এটা তো আমরা ম্যাথমেটিক্যালি করলাম। আরও সহজে তুমি চিন্তা করতে পারো, যেহেতু চোর পুলিশকে ধরে ফেলছে, দুইজন কিন্তু দেখো একই জায়গা থেকে রওনা দিছে, তাহলে নিশ্চয়ই চোর যে বেগে যাচ্ছে, আমার পুলিশের যে বোট সেটাও নিশ্চয়ই আনুভূমিক স্রোত বরাবর তত বেগে যাচ্ছে। যদি স্রোত বরাবর তত বেগে না যাইতো তাহলে ওকে ধরতে পারতো না। যদি বেশি বেগে যাইতো তাহলে পুলিশ আগে যায় বসে দেখতো, চোর পুলিশকে টাটা দিত। আর যদি কম হইতো তাহলে চোর তো অলরেডি যাচ্ছে গা, পুলিশ যেয়ে দেখলো চোর সামনে। তাইলে আমরা বুঝলাম চোর যতটুকু আনুভূমিকভাবে যত বেগে যাচ্ছে, এই পুলিশের বোটটাও এক্স্যাক্টলি আনুভূমিকভাবে তত বেগে যাচ্ছে, প্রকৃতপক্ষে তত বেগ না, আনুভূমিকভাবে তত বেগ। যার কারণে তুমি ডাইরেক্ট এভাবে বলতে পারো চোরের ব্যাগ মানে হচ্ছে এই পুলিশের বোটের আনুভূমিক মানে হচ্ছে স্রোত বরাবর ব্যাগ, এর মানে হচ্ছে বি সোর মানে হচ্ছে U+B cos α, এক লাইনে ম্যাথ মিলে যাবে। এর মানে তুমি অলরেডি বুঝতে পারছো এই সোর অশিক্ষিত। এই সোর যদি আমাদের ক্লাস করতো তাহলে নিশ্চয়ই স্রোত যেদিকে সেদিকে দৌড় মারতো না, সে উল্টো দিকে দৌড় মারতো। স্রোত যেদিকে সেদিকে দৌড় মারা মানে তো পুলিশের জন্য ইজি, যে পুলিশ খুব দ্রুত তাকে ধরতে পারছে, স্রোত তাকে হেল্প করছে। আর হারামজাদা পড়াশোনা করস নাই ঠিক আছে, কমন সেন্সটা তো কাজে লাগাবি। স্রোতের উল্টা দিকে দৌড়াইলে পুলিশের কষ্ট হয়ে যেত না, বুঝে না? তাহলে এই জন্য হলেও পড়াশোনা করা উচিত। আচ্ছা, এখন আসি আমরা আরেকটা সামনের দিকে যাই, আরও 2টা ম্যাথ করাই না তোমাদেরকে। এখন আসো, এবার আমরা একটা সৃজনশীল করাই। এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2024 সালের সিকিউ। চট্টগ্রাম বোর্ড 2024 সালে এটা আসছিল। হ্যাঁ, আমরা এরপরে আরেকটা প্রশ্ন করব কুমিল্লা বোর্ড 2015 সাল। এই দুইটা সৃজনশীল করে আমরা আমাদের ক্লাস শেষ করব, এবং আমরা আশা করছি আর কখনোই নদী নৌকার ম্যাথে ইনশাল্লাহ তোমাদের প্রবলেম হবে না। আর যে কোনো টাইম প্রবলেম হলে তো আমি বাইসে থাকলে আমি আসি ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। তাহলে আসো ভাইয়া, আমরা আরেকটু সামনের দিকে আগাই যাই, একটু খেয়াল করো। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, আমাদের চট্টগ্রাম বোর্ড 2024, তাহলে চিটং বোর্ড 2024। এই প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে আমি একটু বলি, তোমরা প্রশ্নটা একটু দেখলে বুঝতে পারবা। একটা চিত্র আঁকা আছে, এটা এ দেওয়া আছে, এটা বি দেওয়া আছে, আর এই দিকে দেওয়া আছে হচ্ছে ভাইয়া এটার নাম সি। এরপর বলা আছে এই কোণের মানটা হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে আমার চিত্রের মধ্যে আঁকা আছে। এরপর আমাকে প্রশ্ন করেছে, হ্যাঁ, প্রশ্নের উদ্দীপকের মধ্যে দিয়েছে এবি বরাবর, বলেছে এবি বরাবর মানে এই বরাবর, এবি বরাবর সুজনের নৌকার বেগ 6 ms/1। আমি ডাইরেক্ট লিখে ফেলতে সংক্ষেপে, এবি বরাবর মানে এই বরাবর সুজন নামে একজন মাঝি, সে নিশ্চয়ই এই বরাবর নৌকা চালিয়ে যাচ্ছে, সুজনের নৌকার বেগ 6 ms/1। আচ্ছা, এরপর বলেছে এসি বরাবর মানে এই বরাবর কুবেরের নৌকার বেগ 5.5 ms/1, সংক্ষেপে লিখলাম। এর মানে আমি নিশ্চয়ই এখান থেকে একটা ক্লিয়ার কাট আইডিয়া পাচ্ছি, মিস্টার সুজন মাঝি সে এ থেকে বি বরাবর নৌকা চালিয়ে যাচ্ছে এত বেগে, আর মিস্টার কুবের মাঝি সে এই বরাবর নৌকা চালিয়ে যাচ্ছে এত বেগে, এবং এই কোণের মানটা 120 ডিগ্রি ফর কুবের। এবার বলেছে সিবি বরাবর স্রোতের বেগ, সিবি মানে হচ্ছে সি থেকে বি মানে হচ্ছে এই বরাবর, তাহলে এই বরাবর যে স্রোতের বেগ, তাহলে এই স্রোতের বেগটা সিবি বরাবর, আমি সিবি বরাবর স্রোতের বেগটা হচ্ছে আমি নাম দিলাম ইউ, স্রোতের বেগটা বলেছে 1.2 ms/1। ভালো কথা। এবার বলেছে নদীর প্রস্থ এবি, এই যে এবি নদীর প্রস্থ, আমরা ডি নাম দিলাম। নদীর প্রস্থ হচ্ছে 400 মিটার, 400 মিটার। সৃজনশীলের 3-এ তোমাকে প্রশ্ন করেছে কুবেরের নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগে অপর পাড়ে পৌঁছালো। সৃজনশীলের 4-এ প্রশ্ন করেছে
সুজন ও কুবেরের মধ্যে কে আগে অপর পাড়ে পৌঁছাবে? আমি সংখ্যা লিখলাম কে আগে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, একটা একটা ভাইয়া আসি। 3 নাম্বার বলেছে কুবের, তাহলে আমি কুবেরের তথ্য নিই, এটা হচ্ছে কুবেরের তথ্য। কুবেরের জন্য 3 নাম্বার ম্যাথ করছি। বলেছে কুবেরের নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগে অপর পারে পৌঁছেছে। আচ্ছা বলো তো, নদীতে নৌকা কিভাবে চলে? সমবেগে চলে। এর মানে নৌকার প্রকৃত বেগ যা, ওই বেগেই তো পৌঁছাবে। এর মানে লিটারেলি তোমাকে এখানে প্রকৃতপক্ষে কত মানের বেগ সেটা জানতে চাইছে। এর মানে কার মান জানতে চাইছে? লব্ধি বেগের মান জানতে চেয়েছে। তাহলে লব্ধি বেগের মানে ফর্মুলা কি? আর সমান √ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2uv কজ অফ আলফা। এবার আসি, কে বলো তো? কুবের। আমি প্রশ্ন করছি কুবেরের জন্য। তাহলে কুবেরের জন্য স্রোতের বেগ তো দুজনের জন্য সেম 1.2। আচ্ছা, কুবেরের জন্য নৌকার বেগ কত? 5.5 প্লাস 2 ইন্টু 1.2 ইন্টু 5.5 ইন্টু কজ অফ। আচ্ছা, কুবের কোন বরাবর যায়? এসি বরাবর। এসি মিন্স এটা, আর এই বরাবর গেলে কোণের মান কত? 120। ক্যালকুলেশন করো। আমার বইতে আমি আনসার দিয়েছি 5.01, দ্যাট মিন্স আনসার হবে 5.01 এমএস ইনভার্স। আমি ক্যালকুলেশন করে দেখছি না, একটু দেখিও। 4 নম্বর বলো কে আগে পৌঁছাবে, অপর পারে কে আগে যাবে। তো কে আগে যাবে তার জন্য তোমাকে টি বের করতে হবে। টি সমান হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। আবার টি সমান হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। কার কার জন্য বের করব? একবার বের করবো হচ্ছে সুজনের জন্য, একবার বের করবো হচ্ছে কুবেরের জন্য। তাহলে তুমি যখন সুজনের জন্য বের করবা, সুজনের কথা চিন্তা করো। নদীর প্রস্থ দুজনের জন্য সেম, কত মিটার? 400 মিটার। আচ্ছা, এবার বেগ বলো তো, সুজনের বেগ কত? 6 ms ইনভার্স 1 ইন্টু সাইন আলফা। সুজন কোন দিকে যাচ্ছে? এই দিকে। তাহলে সুজনের ক্ষেত্রে আলফা কত বলো তো? 90। ক্যালকুলেশন করলে তুমি একটা মান পাবা। তাই আমি মানটা একটু বলে দিই। 400 ডিভাইডেড বাই 6, 0.5। 0.5, যেহেতু এটা মিটার এটা সেকেন্ড, তাহলে 0.5 সেকেন্ড। 0.5 সেকেন্ড। ও বাসি, 0.5 সেকেন্ড। আচ্ছা, তাহলে না 0.5 সেকেন্ড না, সরি 400/6, নাউজুবিল্লাহ আমার বলেছে 400/6, সেটাই তো চিন্তা করতেছি। 66.67, হ্যাঁ চিন্তা করি এটা এত কেমনে লাগে, 66.67 এত সেকেন্ড। এবার কুবেরের জন্য ডি সেম 400 মিটার। আর কুবেরের জন্য ব্যাগটা কত? কুবেরের ব্যাগটা হচ্ছে 5.5, তাহলে 5.5 ms ইনভার্স 1। আর সাইন আলফার মানটা কত বলো তো? কুবেরের জন্য আলফার মান 120। ক্যালকুলেশন করলে আমরা পাবো 400 ডিভাইডেড বাই 5.5 ইন্টু সাইন 120, 83.97 সেকেন্ড। এর মানে কে আগে পৌঁছাবে বলো তো? অবশ্যই সুজন আগে পৌঁছাবে, কারণ সুজনের সময় লাগছে কম, কুবেরের সময় লাগছে কি বেশি। সুজনের কম সময় লাগছে, কুবেরের সময় লাগছে বেশি। এবার আসলে লাস্ট আরেকটা প্রশ্ন করে আমরা টপিক্সটা একবারে ক্লোজ করে দিই। হ্যাঁ, আমরা আরেকটা প্রশ্ন তোমাদেরকে করাই, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2015 সালে প্রশ্নটা দেখাবো। মানে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো দেখলে তোমার একটু সুবিধা হবে যে না লিটারেলি কেমন প্রশ্ন পরীক্ষা আসে। অবশ্যই তুমি বাসায় প্র্যাকটিস করবা। আমার পক্ষ থেকে আমি কয়েকটা করে দিচ্ছি, মানে আমার সাথে সাথে প্র্যাকটিস করলে অন্তত তুমি হালকা পাতলা ভুল করলে ভুলের কারণটাও ধরতে পারবা। এরপর তাহলে বাসায় প্র্যাকটিস করতে গেলে আর খুব সহজে ভুল হবেই না বললেই চলে। আসো, এবার আমরা কুমিল্লা বোর্ড 2015 সাল এই প্রশ্নটা আমরা সলভ করব। আমিও 2015 পেয়েছিলাম, আমাদের সময় কুমিল্লা বোর্ডে এই প্রশ্নটা আসছিল। আমার সিটং বোর্ডে আসলে আমি জীবনও পারতাম না। আমরা ইন্টারমিডিয়েটে অতটা বেশি ক্লিয়ার করতে পারিনি, এটা একটা হতাশাজনক ব্যাপার। আচ্ছা, তাহলে আসো এখানে একটু খেয়াল করি। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2015। প্রশ্নটার মধ্যে উদ্দীপকটা এরকম ছিল, এইদিকে এ আছে, এইদিকে ভি হচ্ছে 10 ms ইনভার্স 1, এইদিকে অ্যাঙ্গেলের মান হচ্ছে 37 ডিগ্রি, এইদিকে ভি আর এর মান হচ্ছে 3 ms ইনভার্স 1, আর এই যে এটা হচ্ছে 36 মিটার। এটার নাম হচ্ছে বি বিন্দু, এটার নাম হচ্ছে সি বিন্দু। প্রশ্ন দেখে মনে হয় কিছুটা গেস করা যাচ্ছে। এইদিকে স্রোতের বেগ, এটা হচ্ছে বি, এই যে বি আর বলতে তারা স্রোতের বেগ বোঝাচ্ছে, বি বলতে নৌকার বেগ বোঝাচ্ছে। কোণের মান 37, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে 36 মিটার। সে এখানে যায় পৌঁছাইছে লাইক এরকম। তো আমাকে বলা হচ্ছে 36 মিটার চওড়া অলরেডি দেওয়া আছে,
চওড়া একটি নদীতে 10 ms ইনভার্স 1 ব্যাগে একটি নৌকা চলছে। আমি আর লিখতেছি না, 10 ms ইনভার্স 1 ব্যাগে নৌকা চলছে, এটাকে আর বাংলায় লিখে দিছে। নৌকাটি নদী পার হয়ে বিপরীত তীরের সি বিন্দুতে পৌঁছালো। এই নৌকাটা নদী পার হয়ে নদীর বিপরীত পারের সি বিন্দু পৌঁছাইছে, মানে এটা হচ্ছে যে বিন্দুতে গিয়ে সে পৌঁছাইলো সেই বিন্দুটা। এবার বললো নদীতে স্রোতের বেগ 3, এই স্রোতের বেগ 3। তাহলে আমরা ডাইরেক্ট প্রশ্ন লিখে ফেলি গ নম্বর বললো নদীটির বিপরীত পাড়ের বিসি দূরত্ব, এই যে ভিসি দূরত্ব ইকস টু হোয়াট। আর ঘ নম্বর প্রশ্ন করেছে নদীর বিপরীত পাড়ের বি বিন্দুতে নৌকাটিতে পৌঁছাতে হলে কী ব্যবস্থা নিতে হবে, মানে বিতে যেতে হলে বিতে যেতে ব্যবস্থা, কী ব্যবস্থা নিবে সেটা আমাকে বের করতে বলেছে। সহসা আমরা সলভ করি, তাহলে খুবই সিম্পল একটা ম্যাথ, আমাদের জন্য সিম্পল, কারণ আমরা এখানে সবগুলো টপিক জানি। তো তোমাদের যাদের আসলে তারা দিয়ে দেওয়ার কারণে সমস্যা, তোমরা নতুন করে নাম দিবা। কী নাম দিবা? স্রোতের বেগটাকে তারা দিছে বি আর, তুমি লিখবা আমরা জানি স্রোতের বেগ ইউ সমান বি আর সমান হচ্ছে 3 ms ইনভার্স 1। আমি আমাদের মতো নাম দিই, নাম চেঞ্জ করে দিছি। নৌকার বেগ দিছে, আমরা দিব বি সমান ভি সমান হচ্ছে 10 ms ইনভার্স 1, যাতে আমাদের সূত্র এলোমেলো না হয়। কোণের মান দিয়েছে আলফা সমান হচ্ছে 37 ডিগ্রি। এবার আমাকে বলেছে কি, প্রথম প্রশ্ন নদীর প্রস্থ দেওয়া আছে হচ্ছে 36 মিটার। আমাকে 3 নম্বর প্রশ্ন করেছে ভিসি। এই ভিসিটাকে আমরা আসলে কী নামে রাখতাম? এক্স। এর মানে ভিসি বা এক্স ইকস্ট হচ্ছে ভিসি ইকস টু এক্স ইকস্ট হচ্ছে ইউ প্লাস বি কজ আলফা ইন্টু টি। আমরা খুব ভালো করে জানি। আর তোমরা বলো তো ইউ এর মান, বি এর মান, আলফার মান জানো, টি এর মান জানো? জানো না। তাহলে আমরা ইউ প্লাস বি কজ আলফা রাখলাম, এইদিকে টি এর মান যেহেতু জানি না, টি এর ফর্মুলা বসে দিই, টি ইকস টু ডি বাই কী বলো তো ভি সাইন আলফা। এবার দেখো তুমি সবার মান জানো, ইউ এর মানটা কত 3, বি এর মানটা কত 10, কজ অফ আলফার মান 37, আর এদিকে ডি এর মানটা হচ্ছে 36, বি এর মানটা হচ্ছে কত 10, সাইন অফ আলফার মান হচ্ছে 37। অ্যান্ড ক্যালকুলেশন করলে তুমি এক্সের মান পেয়ে যাবা 60, যদি ভুল না হয়ে থাকে আমাদের এখান থেকে লিখলাম 65.71 মিটার। এটা হচ্ছে আমাদের এক্সের মান। শেষ, 3-3। 4 নাম্বার বলেছি বিতে যদি কী ব্যবস্থা নিবা। বি কোথায় বলো তো? এ থেকে তুমি বিতে যাবা, এর মানে সর্বনিম্ন দূরত্ব নদী অতিক্রম করবো। তাহলে কী ব্যবস্থা নিব? ওই যে থিটার মান 90 ধরে তুমি আলফা বের করবা, কস ইনভার্স মাইনাস ইউ বাই বি আসবে। তুমি তো ডাইরেক্ট লিখতে পারবে না, পুরোটা করে করে আসবা। এরপর তুমি এখানে মান বসাইলে আলফার মান পাবো হচ্ছে 107.45 ডিগ্রি। শেষ। তাহলে মাঝিকে কী ব্যবস্থা নিতে হবে? মাঝি যদি স্রোতের সাথে এত ডিগ্রি কোণে, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, মাঝিকে কী ব্যবস্থা নিতে হবে। তাহলে মাঝি কী করবে? মাঝি স্রোতের সাথে এত ডিগ্রি কোণে নৌকা চালনা করবে। যদি সে এত ডিগ্রি কোণে নৌকা চালনা করে জায়গা মতো পৌঁছাই যাবে। সো আশা করি এতটুকু বুঝতে পেরেছ। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা করব। আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।